আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এসএসসি ২৬ ব্যাচ আপনাদের সাথে এইটাই আমার সর্বশেষ ভিডিও হতে যাচ্ছে। আপনারা আল্লাহ যদি বাঁচায় রাখে, সব কিছু ঠিকঠাক থাকলে পরশু দিন পরীক্ষা দিতে যাবেন। অ্যান্ড ইনশাল্লাহ আমরা আমি আর রিদওয়ান যথেষ্ট সর্বোচ্চ লেভেলে ট্রাই করছি আপনাদেরকে সৃজনশীলে সাপোর্ট দেওয়ার, আপনাদেরকে এমসিকিউতে সাপোর্ট দেওয়ার। ক্লিয়ার কিনা? আমরা চাইলেই অল্প সময় ধরে আপনাকে পড়ায় চলে যেতে পারতাম, বাট আমরা 2টা দিন আপনাদেরকে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়াইছি। মানে প্রায় 22 ঘন্টার মতো আপনারা আমাদের কাছে পড়ছেন, 22-23 ঘন্টা আমাদের কাছে পড়ছেন, তাই না? কেন পড়াইছি? কারণ যেহেতু গ্যাপ আছে, আর যেহেতু অনেকের বেসিক দুর্বল। দেখেন, আমরা কিন্তু শুধু ভালো স্টুডেন্টদের নিয়ে কাজ করি না। আমাদের ক্লাসগুলা প্রত্যন্ত অঞ্চল থেকে মফস্বল এরিয়া থেকে এই যে ঢাকা সিটি, সব জায়গার স্টুডেন্টরা দেখে। অ্যান্ড আপনারা সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কথা চিন্তা করে তারপরে ক্লাস নিতে হয়। তাই একটা ক্লাস যদি লম্বা হয়ে যায়, এতে আসলে অভিযোগের চেয়ে আপনাদের শুকরিয়া আদায় করাটাই আমাদের জন্য বেশি কাম্য। ক্লিয়ার? তো আমরা আমাদের এন্ড থেকে এসকিউ বলেন, সিকিউ বলেন, সর্বোচ্চ চেষ্টা করছি, রাইট? এখন এখন এসকিউর ব্যাপারটা কি করবেন? আজকের ক্লাসে আমরা এসকিউ দেখব। প্রথমে আমি বলে নিচ্ছি, দেখেন, আমি গত 9 বছর ইন্টার পড়াইছি। আপনারা আমাকে গত 2টা দিন দেখছেন, তাই না? সিকিউর দিন দেখছেন, এমসিকিউর দিন দেখছেন। ট্রাস্ট মি, আমি এতটা ভালো মানুষ না। মানে এতটা ভালো মানুষ না বলতে, আমি অনেক হাসি খুশিভাবে পড়াইছি না আপনাদেরকে। ইন্টারে আমার চেহারাটাই অন্যরকম। ইন্টার মানে পুরোটা সিরিয়াসনেসের জায়গা। ইন্টার মানে আপনাকে অনেক বেশি পড়তে হবে। তখন আমি প্রচুর পড়াবো। তখন অনেক বকাবকি করব, এই এটা ঠিক মতো পড়েন, এটা ঠিক মতো পড়েন। ওকে, মানে আপনি আমার ইন্টারের ক্লাস দেখতে পারবেন। আপনি এই যে আপনার হাসানের নাম চ্যানেলে যান, হাসানের নাম চ্যানেলে গেলে কোনোটাই হচ্ছে কি, আপনি জীবনে কোনো এসএসসির ক্লাস দেখবেন না, সবই ইন্টারের ক্লাস দেখবেন। এই যে হাসানের নাম চ্যানেলে গেলে সব ইন্টারের ক্লাস দেখবেন। বুঝা গেছে কিনা? সো দেখবেন ভাই, আসলে সিরিয়াসলি পড়ানোর নিয়ম সবসময় সিরিয়াস। তো যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে আপনাদের যে এসকিউ পড়াবো, এসকিউ কিন্তু কখনোই আমার বা রিদওয়ানের পড়ানো দায়িত্ব না। এসকিউ আপনাদের পড়া দায়িত্ব। এসকিউর কাজটা কার? আপনার। ওকে, আমরা আজকের ক্লাসে তাহলে কি করব একটু বুঝাই দেই ভাইয়া। আমরা ক, খ, এসকিউ কোন কোন জায়গা থেকে আসতে পারে তা বই দাগায় দিব। দ্যাট মিন্স আমরা একটা সাজেশন দিব। বই দাগায় একটা সাজেশন টাইপ দিব। কি দিব? একটা সাজেশন টাইপ দিব, যে এই জায়গা থেকে ভাই আসতে পারে, এই সংজ্ঞাগুলা পইরা যায়ও, এই কখগুলা পইরা যায়ও। উত্তর দিয়ে দিব। আমরা অনেকগুলা এসকিউ আমাদের স্লাইডে রাখছি, 150 না 150-র বেশি আছে। আমরা উত্তর দিয়ে দিব, আমরা ব্যাখ্যা দিয়ে দিব। যেই প্রশ্নগুলো আপনার বুঝতে সমস্যা, ওই প্রশ্নগুলোর ভাইয়া ব্যাখ্যা দিয়ে দিব। পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন ভাইয়া, এইটাও দেখাই দিব। পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন ভাইয়া, এইটাও দেখাই দিব। ক্লিয়ার কিনা? তাহলে আসেন, কথাবার্তা বলবো না, আমরা শুরু করে দিই। আরেকটা কথা, আজকের ক্লাস কিন্তু আমরা অনেক লম্বা বানাবো না। রিদওয়ান আমাকে বারবার করে বলছে যে, এনাম ভাই, পোলাপান তো আসলে খুবই প্যারা দিচ্ছে। আমরা সিকিউ ক্লাস এত লম্বা নিছি, এমসিকিউ ক্লাস এত লম্বা নিছি, এখন এসকিউ ক্লাসটা আমরা চেষ্টা করব যাতে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনাকে পুরা বইটা রিভিশন দেওয়া যায়। 1 থেকে 1.5 ঘন্টা। ক্লিয়ার? 1 থেকে 1.5 ঘন্টা আমরা সর্বোচ্চ পড়ানোর চেষ্টা করব। কারণ আপনার নিজেরও তো বাসায় পড়তে হবে। আপনার কাজ থাকবে বাসায় এই যে পিডিএফটা ভাইয়া দিয়ে দিব, এই পিডিএফটা ডাউনলোড করে খালি পড়তে থাকবেন, আর কোনো কাজ নাই। তো আসেন আমরা স্টার্ট করে দিই। আমরা স্টার্ট করবো চ্যাপ্টার 3 দিয়ে। তাহলে চ্যাপ্টার 3 দিয়ে কি কি আসতে পারে আমি একটু দেখাই দিচ্ছি ভাইয়া। চ্যাপ্টার 3 একদম প্রথম থেকে, মৌলিক পদার্থ কাকে বলে আসতে পারে, যৌগিক পদার্থ কাকে বলে আসতে পারে, পরমাণু ও অণু কাকে বলে আসতে পারে। দেখেন, যখনই যাই বলুক না কেন, আপনি একটা এক্সাম্পল দিবেন। যখন বলবে পরমাণু কাকে বলে, আপনি একটা এক্সাম্পল দিবেন। অণু কাকে বলে, আপনি একটা এক্সাম্পল দিবেন। ওকে, পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, এই ধরনের প্রশ্ন কিন্তু ক নাম্বার প্রশ্নে আসতে পারে। এবার মৌলের প্রতীক, মৌলের প্রতীক থেকে প্রশ্ন আসে না, বাট মৌলের প্রতীক লেখার নিয়ম থেকে প্রশ্ন আসবে। এই যে দেখেন, একটু সুন্দর করে লিখে রাখেন। এনাম ভাই কি বলছে? এনাম ভাই বলছে মৌলের প্রতীক লেখার যে নিয়ম, লেখার যে কিছু নিয়ম, এই নিয়ম থেকে প্রশ্ন আসবে। নিয়ম থেকে একটা এসকিউ আসার চান্স অনেক বেশি। ক্লিয়ার কিনা ভাইয়া? তাহলে নিয়মটা আমাদের পড়তে হবে। তাহলে নিয়মের ভিতরে আমরা কি দেখেন, আমাদের নিয়মের হচ্ছে গিয়ে এসকিউটা আছে সামনে। এই যে নিয়ম কি, প্রথমেরটা হচ্ছে বড় অক্ষর দিয়ে লিখতে হয়। তারপরে যদি অক্ষর মিলে যায়, এই যে 2 নাম্বার নিয়মে যান, যদি অক্ষর মিলে যায় তখন আরেকটাকে কি ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। তারপরে
কিছু মৌলের নাম ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। আমি প্রত্যেকটা কথা বলতেছি। এই জায়গায় যে 3টা পয়েন্ট দেওয়া আছে, 3টা পয়েন্টই এক্সাম্পল দিবেন। ভাইয়া একটু প্রশ্নটা দেখাই দিচ্ছি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এক সেকেন্ড ভাইয়া, প্রশ্নটাই দেখাই দিচ্ছি ডিরেক্ট, এখানেই আছে প্রশ্নটা, আমি দেখাই দিব আপনাকে। ওকে, সো আপনি তখন এই 3টা নিয়ম লিখবেন, 3টা নিয়ম লিখে, আচ্ছা যাই হোক 3টা দেখাচ্ছি একটু পরে। তার মানে আপনি এ নাম্বার নিয়ম লিখবেন, বি নাম্বার নিয়ম লিখবেন, সি নাম্বার নিয়ম লিখবেন। নিয়ম কোনটা লিখবেন? নিয়ম লিখবেন এই যে বই থেকে, এই যে বই থেকে। বইয়ে কি দেওয়া আছে? বইয়ে দেওয়া আছে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তারপরে একটা উদাহরণ দিয়ে দিবেন, উদাহরণ যতগুলো পারেন 2টা দিয়ে দিবেন পারলে। বলবেন এই যে সালফার, সালফারকে কি দিয়ে প্রকাশ করা হয়? সালফারকে প্রকাশ করা হয় সালফার বড় হাতের এস দিয়ে। কার্বন, কার্বনকে কি দ্বারা প্রকাশ করা হয়? কার্বনকে প্রকাশ করা হয়, কার্বনকে প্রকাশ করা হয় বড় হাতের সি দিয়ে। তারপরে নাইট্রোজেন, তারপরে মনে করেন হচ্ছে ইয়া করবেন, আপনার সাথের একটা অক্ষর নেবেন, মনে করেন বলবেন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের জন্য কি করবেন? ক্যালসিয়ামের জন্য সি এ নেবেন। তারপরে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের জন্য কি নেবেন? সি আর নেবেন। এরকম করে বুঝাই দিবেন। তারপরে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়, মানে এই যে সোডিয়াম মানে নেট্রিয়াম, তারপরে কাপ্রাম মানে কপার, মার্কারি। সো এই জিনিসগুলো উদাহরণ দিয়ে দিবেন। মানে আপনি এই বাংলা কথাটা লিখবেন, এই বাংলা কথাটা লিখবেন পরীক্ষার খাতায়। এই বাংলা কথাটা লেখা, বাংলা কথাটা লেখা তারপরে উদাহরণ দিয়ে দিবেন। কথা বোঝা গেছে কিনা? তাহলে দেখবেন টিচাররা আপনার নাম্বার আর কাটতে পারতেছে না। ক্লিয়ার কথা? ওকে, তারপরে আসেন সংকেত কি? সংকেত থেকে প্রশ্ন আসতে পারে, এই যে এই জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে। মানে আপনাকে বলতে পারে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের চার্জ, তারপরে হচ্ছে ভর সংখ্যা, আপেক্ষিক আধান, এগুলা ব্যাখ্যা করো। তখন আপনি কি বলবেন? তখন আপনি প্রথমেই দেখেন এই জায়গায় সুন্দর করে দেওয়া আছে, ওকে দেওয়া আছে, এই জায়গায় সুন্দর করে দেওয়া আছে। আপনি একটু সুন্দর করে বলবেন যে ইলেকট্রন মানে এইভাবে বলবেন, একটা পরমাণুর 3টা স্থায়ী কণিকা থাকে। কয়টা স্থায়ী কণিকা থাকে বলেন? স্থায়ী কণিকা থাকে 3টা। স্থায়ী কণিকা থাকবে 3টা, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। ইলেকট্রন একটা ঋণাত্মক আধানযুক্ত কণা, যার চার্জ কত? -1.6 ×10⁻19। প্রোটন একটা ধনাত্মক চার্জযুক্ত কণা, যার ভর, যার চার্জ হচ্ছে +1.6 ×10⁻19। আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ কণা। ক্লিয়ার? অ্যান্ড ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ×10⁻28 গ্রাম বা 31 কেজি। আর প্রোটনের ভর কত? 1.673 ×10⁻24 গ্রাম বা 10⁻27 কেজি। নিউট্রনের ভর কত? 1.675 10⁻24 গ্রাম বা 10⁻27 কেজি। ক্লিয়ার? এই যে আপনি যখন ব্যাখ্যা দিয়ে দিবেন, বা পারলে আরও ভালো হবে যদি এরকম 3টা বক্স করেন। 3টা বক্স করে আপনি যদি অল্প জায়গার ভিতরে কমও লেখেন, লেখা কম, আপনি যদি কমও লেখেন দেখবেন আপনাকে তারা 2 এ 2 দিয়ে দিছে। এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই, বুঝছেন কি না? নাম্বার ওরা কাটবে না, চাইলেও কাটতে পারবে না। ওকে, তারপরে আসেন কি দেওয়া আছে এবার। এই যে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এটা আশা করি আপনারা পারেন, বাট আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। যেমন এখান থেকে প্রচুর প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসে। এখানে আমি অনেক কিছুই রাখছি, যেমন এই যে দেখেন, আপনাকে বলতে পারে মৌলিক ও স্থায়ী কণা বলতে কি বুঝো? মানে মৌলিক কণা, মৌলিক ও স্থায়ী কণিকা বলতে কি বুঝো? তাহলে স্থায়ী কণিকা বলতে ওই যে আমরা প্রোটন, ইলেকট্রন এগুলা বুঝবো, আর মৌলিক কণা দ্বারাই হচ্ছে গিয়ে সব কিছু গঠিত, এইভাবে ব্যাখ্যা করে দিব। তারপরে অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য দেখেন, 2টা করে ছোট ছোট পার্থক্য আপনি লিখে দিবেন। পার্থক্য যখনই ওয়ার্ডটা থাকবে পার্থক্য, তখনই আপনি এরকম বক্স করবেন, মানে টেবিল বানিয়ে দিবেন একটা। এই সাইডে লিখবেন অণু, এই সাইডে লিখবেন পরমাণু। ক্লিয়ার? এগুলো কিন্তু বোঝানোর কিছু নাই, এগুলোর কার পড়া? আপনার পড়া। যত আর্লি পসিবল আমি আপনাদেরকে ছেড়ে দিব, আপনাদের পিডিএফ দিয়ে দিব, আপনারা বারবার রিডিং দিবেন। আপনাদের সময় বাঁচানোটা আমাদের লক্ষ্য। আসেন তারপরে টাংস্টেনের প্রতীক ডাব্লিউ লেখা হয় কেন? এই যে দেখেন, এগুলো কিছু ছোটোখাটো প্রশ্ন। যেমন টাংস্টেন, টাংস্টেন কি একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, ওলফার্ম, মনে আছে? তাহলে টাংস্টেন সুইডিশ ভাষার অর্থ হচ্ছে শক্ত পাথর। টাংস্টেনকে আকরিক থেকে নিষ্কাশনের সময় প্রচুর পরিমাণে টিন লাগে বলে আকরিকে একে উলফ খ্যাত নেকড়ের সাথে তুলনা করা হয়। এর আকরিক উলফ্রামাইট থেকে নিষ্কাশন করা হয় বিধায় টাংস্টেনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। জার্মান ভাষা ওলফার্ম থেকে এটা এসেছে। সো আপনাকে কি এই কথাটা লিখে দিয়ে আসতে হবে না? হবে কি না? হবে। তারপরে আসেন পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো? আমরা জানি একটা পরমাণুর প্রোটন সংখ্যাটাকে আমরা বলবো কি? পারমাণবিক সংখ্যা। আপনি সাথে করে এটাও লিখে দিবেন যে
এই যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দিয়েই কিন্তু পর্যায় সারণীর সিরিয়ালে ওরা থাকে। ওকে, যেমন কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাটাই কি পারমাণবিক সংখ্যা। হিলিয়ামের একটি পরমাণুতে কয়টা প্রোটন থাকে? দুইটা। আরো কয়েকটা উদাহরণ দিবেন। তারপরে এই যে আপনার অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। এরকম করে উদাহরণ দিবেন। কথা বোঝা গেছে? তারপরে আসেন, আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এইটা আপনি সূত্রটা মাস্ট লিখে দিয়ে আসতে হবে যে ভাইয়া মৌলের একটা পরমাণুর ভর আর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, 1/12 অংশ, এটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে কিনা? তারপরে আপনি পারলে কি করবেন, আপনি একটা উদাহরণ দিয়ে আসবেন। ওই যে আপনার বইয়ে দেখবেন অ্যালুমিনিয়ামের আছে, ফ্লোরিনের আছে, একটা উদাহরণ দিয়ে আসবেন। একটা উদাহরণ দিয়ে আসলে কি হবে, টিচার আপনাকে স্মার্ট মনে করবে। আরে ছেলেটা তো পড়ে আসছে, ওরা তো আমি নাম্বার কম দিতে পারবো না। কথা বোঝা গেছে কিনা? মেয়েরা তো পড়ে আসছে, আমি তোর নাম্বার কম দিতে পারবো না। তো আপনি যখনই এই জিনিসটা লিখবেন, এই জিনিসটা লেখার পরে আপনি যদি একটা উদাহরণ দিয়ে আসেন, আপনার হাতে ক্যালকুলেটর আছে, রাইট? ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর আছে। তো আপনি যদি একটা উদাহরণ দিয়ে আসেন, টিচাররা কি মাইন্ড করবে? টিচার আরও ভালো বলবে। তারপর আসেন তাড়াতাড়ি, অ্যামোনিয়ামের অ্যামোনিয়ার আণবিক ভর নির্ণয় করো। এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। যদি আসে আলহামদুলিল্লাহ, এমন প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়া মানে হচ্ছে নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন। নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের হচ্ছে 14, আর 3টা হাইড্রোজেন হচ্ছে 3 একে 3, 17। ওকে, তারপর আসেন, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে পার্থক্য লেখো। ভাইয়া সুপার ইম্পর্টেন্ট পড়া, সুপার ইম্পর্টেন্ট পড়া। এই জায়গায় কয়েকটি স্টার দিয়ে রাখেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এখান থেকে ভাইয়া প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? মানে খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো রাদারফোর্ড পরমাণু মডেল কি? ওই যে সোলার মডেল মানে সৌরজগৎ মডেল। এইখানে আপনি ব্যাখ্যা দিবেন যে বোর কি কি বলছে। বোর যেমন শক্তি স্তর সম্পর্কে বলছে, রাদারফোর্ড শক্তি স্তর সম্পর্কে বলে নাই, রাইট? বোর হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, হাইড্রোজেন আর হাইড্রোজেন বা এক ইলেকট্রন বিশিষ্ট। রাদারফোর্ড এটা পারে না, রাইট? রাদারফোর্ড সর্বোচ্চ কি করতে পারছে? নিউক্লিয়াস আবিষ্কার করতে পারছে। তারপর রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলো বলবেন, যে রাদারফোর্ড যে বলছে এটা সৌরজগতের সাথে তুলনা করছে, এটা তো সৌরজগতের সাথে তুলনা করা তো রাদারফোর্ডের উচিত হয় নাই। ছি 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 ছি। কেন? কারণ সূর্য, মঙ্গল, চাঁদ, পৃথিবী, এগুলোর কি চার্জ আছে? কোনো চার্জ নাই। বাট গ্রহগুলোর তো মানে ইলেকট্রন প্রোটনে তো চার্জ আছে, রাইট? সো রাদারফোর্ড সাহেব যে সৌরজগতের সাথে মডেলটাকে তুলনা করছেন, এই কাজটা উনি একদমই ঠিক করেন নাই। ভ্যারি ব্যাড, ভ্যারি ব্যাড রাদারফোর্ড সাহেব, আমরা এটা আপনাদের থেকে এক্সপেক্ট করি নাই। ওকে, সো এইভাবে আপনি বুঝায় ব্যাখ্যা দিয়ে দিবেন। তারপরে এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়নি কেন? ওই যে আবার ম্যাক্সওয়েল সাহেব তার কি করছে, ম্যাক্সওয়েল সাহেব তার নিয়ে আলোচনা করছে যে আপনি যে বলতেছেন ইলেকট্রন ঘুরবে, ইলেকট্রন ঘুরলে তো শক্তি ক্ষয় হওয়ার কথা, ক্ষয় হতে হতে এই ইলেকট্রনটা কি নিউক্লিয়াসে এসে পতিত হবে, তাহলে কি পরমাণুর অস্তিত্ব থাকবে? উত্তর হচ্ছে থাকবে না। আপনি রাদারফোর্ড সাহেব এই কাজটা ঠিক করেন নাই, আপনার এই কথার মধ্যে ভুল আছে। ম্যাক্সওয়েল সাহেব নিজের ভিতরেও ভুল আছে, বাট ওই আমলে এইটাই ঠিক ছিল, তাই না? সো আপনি যে ম্যাক্সওয়েল কি বলছে, কোনো চার্জযুক্ত বস্তু বা কণা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে শক্তি বিকিরিত করে তার নিউক্লিয়াসে পতিত হবে, কিন্তু রাদারফোর্ড এটার ব্যাখ্যা দিতে পারে নাই, তাই রাদারফোর্ডের মডেলটা কি হয় নাই, গ্রহণযোগ্যতা পায় নাই। বুঝছেন? তারপরে পরমাণু উপশক্তি স্তর বা অরবিটালে ইলেকট্রন বিন্যাসের নীতি বলতে কি বুঝো? এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, একটু বুঝাই দিচ্ছি। কেমন ভাইয়া? এটা আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি, আসেন দেখেন। এটাকে আমরা বলি হচ্ছে আউফবাউ নীতি। কি বলবো বলেন তো? আউফবাউ নীতি। আউফবাউ হচ্ছে কোনো বিজ্ঞানীর নাম না, আউফবাউ হচ্ছে একটা জার্মান ওয়ার্ড। এগুলো লিখবেন, এটা একটা জার্মান ওয়ার্ড, বুঝছেন? জার্মান শব্দ। এটার নাম হচ্ছে কি কি? বিল্ডিং আপ। কি বলেছি? আউফবাউ নীতি, জার্মান ওয়ার্ড। এন্ড এটা কি? এটা হচ্ছে এটার অর্থ কি? বিল্ডিং আপ। আচ্ছা, এখন এই জায়গা থেকে প্রশ্ন অনেকভাবে আসতে পারে। বলতে পারে যে ভাইয়া 3D-তে প্রবেশ না করে ইলেকট্রন 3D-তে প্রবেশ না করে 4s-এ যায় কেন? এরকম প্রশ্ন আসতে পারে। বুঝছেন কিনা? এরকম প্রশ্ন আসতেই পারে। সো আপনার কাজ কি? আপনি বলবেন আউফবাউ সাহেব বলেছেন ইলেকট্রন আগে নিম্ন শক্তির শক্তি স্তরে যাবে। কই যাবে? নিম্ন শক্তির শক্তি স্তর আগে ফিল আপ করবে। এরপর উচ্চ শক্তির শক্তি স্তরে যাবে।
নিম্ন শক্তি স্তর আগে ফিল আপ করবে, এরপর উচ্চ শক্তি স্তরে যাবে। এখন আসেন শক্তিরা বাইর করে কেমনে? শক্তি বের করে হচ্ছে n+l দিয়ে। হোয়ারেস মানে এনটা কি বলেন তো? এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা আমরা এটাকে বলবো হচ্ছে আমাদের অরবিট শক্তি স্তরের সংখ্যা। এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এবার চিন্তা করে দেখেন, আমাকে যদি বলে ভাইয়া 3D এর জন্য n+l এর ভ্যালু কি হবে? 3, n এর জন্য 3, d এর জন্য, আচ্ছা এই যে l এর ভ্যালুগুলো ভাই একটু বলে দেই, যে এইভাবে চিন্তা করবেন, SPDF, l এর ভ্যালু কি হবে জানেন? 0 1 2 3, শেষ, মুখস্থের কিছু নাই। S হচ্ছে একটা উপশক্তি স্তর, P একটা উপশক্তি স্তর, D একটা উপশক্তি স্তর, F একটা উপশক্তি স্তর, তাই কি না? SPDF, তাহলে L এর ভ্যালু কি 0 1 2 3, তাহলে D এর জন্য L এর ভ্যালু কত? D এর জন্য L এর ভ্যালু কত? 2, তাহলে 3 আর 2 কত হবে? 5। আর 4s এর ভিতরে কি হয়েছে? 4s এর n+l এর কি হইলো? 4s এর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 4, এই যে এই জিনিসটা হচ্ছে n, বুঝছেন? এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে n। আর l কত? l এর জন্য s0, তাহলে 4 যোগ 0 মানে 4। তাহলে 5 আর 4 এর ভিতরে কারটা কম? 4 কম, তাই 4s এ আগে যাবে। এভাবে ভাইয়া ব্যাখ্যা দিয়ে বুঝাই দিতে হবে, বুঝছেন কি না? ব্যাখ্যা দিয়ে বুঝাই দিতে হবে। তারপরে এই যে দুইটা অরবিটাল n+l এর মান সমান হইলেও ইলেকট্রন কোনটাতে আগে প্রবেশ করবে? এখন এটারে আবার বলা হয় ম্যাডিলেঙ্গারের নীতি, বাট এগুলো তো আপনারা 19-এ পড়বেন না, এগুলো তো আমরা ইন্টারে পড়াই, সো আপনার টেনশন নাই। ম্যাডিলেঙ্গারের নীতি, এই যে n+l, হ্যাঁ n+l, n+l এর মান যদি সমান হয় তখন কোনটাতে প্রবেশ করবে? n+l এর মান যদি সমান হয় তখন যার n এর ভ্যালু কম, n+l এর মান যদি সমান হয়, যার n এর ভ্যালু কম, মানে যার n এর মান কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন আসেন আমরা উদাহরণ দিই, এটা একটা উদাহরণ দিয়ে দিই আসেন। এখন আপনাকে বললো যে ভাইয়া 4s আর 4p, আচ্ছা এভাবেই চিন্তা করেন তেলেই হবে। মনে করেন হচ্ছে 3D আর হচ্ছে গিয়ে আপনার 4p, এদের মধ্যে কোনটাতে আগে প্রবেশ করবে? দেখেন এর n এর ভ্যালু কত? 3, আর d এর ভ্যালু কত? l এর ভ্যালু কত? 2, তাহলে 3 আর 2 কত? 5। এই 4 এর ভ্যালু কত? n = 4, আর p এর ভ্যালু কত ভাইয়া? p এর ভ্যালু হচ্ছে 1, 5। তাহলে দুইটাই কি বলেন তো? দুইটাই হচ্ছে 5। এখন কোন জায়গায় প্রবেশ করবে? দেখবেন n এর মান কম কোন জায়গায়? n এর মান, এই যে n এর মান এইটা, তাই না? প্রথমটা n এর মান কোনটা বাবা? n এর মান এইটা, তাই না? তাহলে কোনটা n এর মান কম? এই যে n এর মান কম 3, তাই 3D তে 4p থেকে ইলেকট্রন কিন্তু 3D তে আগে প্রবেশ করবে, 4p থেকে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ওকে, মোটামুটি এই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আসবে। দেখেন ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম বলতে কি বুঝো? ওই যে ব্যতিক্রম, এই যে দেখেন এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই অসাম একটা প্রশ্ন, খুবই অসাম একটা প্রশ্ন, খুবই অসাম একটা প্রশ্ন। এই যে আউটবাউন্ড নীতির যে প্রশ্নটা, এটা কিন্তু খুবই অসাম প্রশ্ন ভাইয়া, খুবই অসাম প্রশ্ন। এখন আপনাকে ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস জিজ্ঞাসা করবে, আপনি যদি না জিজ্ঞাসা মানে না জানেন তাহলে কিন্তু সমস্যা। এই যে দেখেন এগুলো তো আমি আপনার এখানে পড়ায় দিব না, আমি নিজে লিখে দিব, তাই না? তাহলে ক্রোমিয়াম হচ্ছে 24 নাম্বার, তাই না? তাহলে ক্রোমিয়াম কি হবে? 1s2, 2s2, 2p6, 10টা হয়ে গেছে। 3s2, 3p6, 18টা হয়ে গেছে। 4s2, 20টা হয়ে গেছে। 3d 4 মানে 24টা হয়ে গেছে। বাট আমরা জানি ডিতে, দেখেন ডিতে ইলেকট্রন থাকতে পারে 10টা। কয়টা ইলেকট্রন থাকতে পারে? ডিতে ইলেকট্রন থাকতে পারে 10টা। সো একটা অরবিটাল যদি অর্ধেক ফিল আপ থাকে বা সম্পূর্ণ ফিল আপ থাকে, মানে এটাকে বলা হয় হাফ ফিল আপ বা ফুল ফিল আপ। এই হাফ আর ফুল ফিল আপ যদি থাকে, হ্যাঁ, তখন অরবিটালটা কি হয় বলুন তো? অরবিটালটা হয় স্টেবল।
অরবিটাল কি হবে, অরবিটালটা হবে স্টেবল। তো এই যে ডি কি, ডি হচ্ছে 5-এর কাছাকাছি আছে, দেখেন 5 হইলে স্টেবল হয়ে যেত। D10, D10 আর D5 এরা কি, এরা হচ্ছে স্টেবল। এরা কি বলেন তো, এরা স্টেবল। D10 আর D5 হচ্ছে স্টেবল। সো এটা যেহেতু 5-এর কাছাকাছি আছে, তাই কি হয় বলেন তো, সব সেম থাকে ভাইয়া, সব সেম থাকে। কিন্তু এই ডিটা কি হয়ে যায়, 5 হয়ে যায়। আর এই দুইটা কি হয়ে যায়, এই দুইটা আসলে এক হয়ে যায়, দুইটা আসলে কি হয়ে যায়, এক হয়ে যায়। সো এইটা হচ্ছে আমাদের কারেক্টটা, এটা কি আমাদের পারফেক্টটা। এখন আবার কপার একটা জিজ্ঞাসা, কপার একটা বলে দিবেন, কপার একটা সেম ভাবে কপার একটা বলে দিবেন যে ভাইয়া কপার একটাও কিন্তু আসলে এরকমই, বুঝছেন। কপার একটাও কি এরকম যে ভাইয়া 1:2:2p6 10 18, তারপরে 20, 20 আর 9, 20 আর 9 কত, 20 আর 9 29। ভাই এটা তো ঠিকই ছিল, আসলে ঠিকই ছিল, হ্যাঁ। বাট ওই যে এরা কি 10-এর কাছাকাছি অবস্থায় আছে, তাই এই 9টার আমরা কি বানাই, 10 বানাবো। আর এই দুইটার আমরা কি বানাই, দুইটার আমরা 1 বানাবো, দ্যাটস ইট। সো এটা কিন্তু খুবই অসাম একটা প্রশ্ন, এটা কিন্তু আইসা পড়তে পারে। কথা বোঝা গেছে কিনা? সো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাকে সুন্দর করে একটু লিখে দিয়ে আসতে হবে যে সাধারণভাবে দেখা যায় একই উপশক্তি স্তর পিওডি অরবিটাল অর্ধেক পূর্ণ অবস্থায় থাকলে সেগুলা ইলেকট্রন বিন্যাস কি হয়, স্টেবল হয়, সুস্থিত হয়। এখানে শুধু ক্রোমিয়ামটা দেওয়া আছে, আপনি কপারও দিবেন। এখানে শুধু ক্রোমিয়াম দেওয়া আছে, আপনি কপারও দিবেন। এই একটু পৃষ্ঠা ভর্তি হইব না, একটু জায়গা বাড়াইতে হবে না, জায়গা বাড়াইলেই কি নাম্বার দিয়ে দিবে, বুঝছেন কিনা? ওকে ফাইন। তারপরে এগুলা এগুলা আসার সম্ভাবনা খুবই কম, টেনশন নাই। নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, এইটাও আসার সম্ভাবনা খুবই কম। একবার রিডিং পড়বেন, যেটা অনেক বেশি আসার সম্ভাবনা ভাই ওইটা আলোচনা করে দিব। আচ্ছা, আমরা কোনো একটা সংকেত থেকে ইলেকট্রন প্রোটন কি বের করতে পারি? আমার মনে হয় বের করতে পারি। আর তাও আমি একটা করে দিচ্ছি। সালফার এটা হচ্ছে 16, এটা হচ্ছে 32, মনে করেন এখানে আছে 2- দিয়ে দিলাম। এখন আমি আপনাকে বললাম ইলেকট্রন প্রোটন কয়টা, প্রোটন হচ্ছে এই জায়গায় যা থাকে এটাই প্রোটন, প্রোটন 16। নিউট্রন কোনটা, এই দুইজনের গ্যাপ হচ্ছে নিউট্রন, এই দুইজনের বিয়োগফল হচ্ছে নিউট্রন। 32-16, তাহলে 32-16 মানে কত, 16। ইলেকট্রন কত হবে, ইলেকট্রন হবে এই যে প্রোটন সংখ্যা, এই যে প্রোটন সংখ্যা, তারপরে কি প্রোটন সংখ্যার সাথে আপনার ওই যে চার্জ দেখতে হবে, প্রোটন সংখ্যার সাথে চার্জ দেখবেন, প্রোটন সংখ্যা প্লাস চার্জ, চিহ্ন সহ চার্জ, বুঝছেন? আপনি এইভাবে চিন্তা করেন, প্রোটন সংখ্যা মাইনাস চিহ্ন সহ চার্জ, তাহলে প্রোটন সংখ্যা কত, 16 মাইনাস, এবার চিহ্ন সহ চার্জ কত, -2। তাহলে কত হবে দেখেন, 16 আর প্লাস 2 মানে কত হবে, 18। দ্যাটস ইট। পি মাইনাস চিহ্ন সহ চার্জ মানে প্রোটন মাইনাস চিহ্ন সহ চার্জ, চিহ্ন কত আছে, চিহ্ন আছে -2, চিহ্ন সহ চার্জটা দিব -2, প্রোটন কত 16 মাইনাস চিহ্ন সহ চার্জ। আরেকটা করেন। মনে করেন আমার কাছে দিয়া রাখছে ক্যালসিয়াম 2+, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে গিয়ে লেটস সে কত 40। প্রোটন কত হবে বলেন তো, এই সেরেক্টরে প্রোটন বলে 20। নিউট্রন কত হবে, এই দ্বার থেকে বিয়োগ দিতে হবে, 40 - 20 মানে কত, 20। ইলেকট্রন কি হবে, প্রোটন মাইনাস চিহ্ন সহ চার্জ, চিহ্ন সহ কত, চিহ্ন হচ্ছে +2, তাহলে 20 থেকে 2 গেলে কত থাকবে, 18। শেষ। ভর সংখ্যা কারে বলে, এটারে বলে ভর সংখ্যা। এটা কি ভর সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। পারবো নাকি পারবো না, পারবো। সো এটা কিন্তু মানে কম ইম্পর্টেন্ট, বাট আসতে পারে। এইগুলো প্রশ্ন খুবই কম আসে। একটি মৌল ওয়েল্ডিংয়ে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, মৌলটিকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আচ্ছা, এটা একটু রিডিং পড়ে নিয়ে, মানে যারা 18 নম্বর গ্রুপে আছে, মানে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, অর্গানেশন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন, এই 18 নম্বর গ্রুপের মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস। মানে এদের এই জায়গাগুলো কি ফিল আপ থাকে, 3s2 3p6, এরা ফিল আপ অবস্থায় থাকে, মানে অষ্টক পূর্ণ থাকে। ভর সংখ্যা পরিবর্তনের কারণ, আচ্ছা দেখো, একই পরমাণুর ভর সংখ্যা পরিবর্তনের কারণ, এখানে 3টা টপিক আছে, 3টা টপিকই পড়ে যেতে হবে। একটা হচ্ছে আইসোটোপ ভাইয়া রিভিশন দেওয়াই দিচ্ছে। আইসোটোপ মানে কি, পি সমান আইসোটোন মানে হচ্ছে n সমান, আর আইসোবার
মানে ভর সমান। আপনার বই কোনটা কোনটা আছে না আছে এগুলো সময় এখন না, যা পড়াবো তা পড়বেন। আইসোটোপ মানে পি সমান, আইসোটোপ মানে এন সমান, আইসোবার মানে ভর সমান। এবার আসেন একটা করে উদাহরণ দেখেন। মনে করেন আপনি বলবেন ভাইয়া কার্বন 6, কার্বন 6, 12, 13। এই যে কার্বনের ভাই এই দুইটা কি আইসোটোপ, কেন? এই যে প্রোটন সেম, তাই এটা হচ্ছে আইসোটোপ। এবার আইসোটোন, আইসোটোন, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা মানে কি? গ্যাপ, গ্যাপ। মনে করেন হচ্ছে এই যে ভাইয়া সালফার 16, 32, এটা সালফারের একটা আইসোটোপ। আর ফসফরাস 15, 31, এটা ফসফরাসের একটা আইসোটোপ। এই দুইজন একজন আরেকজনের কি? এই দুইজন একজন আরেকজনের, দুইজন একজন আরেকজনের, ভালো করে তাকান। এই 31 থেকে 15 বাদ দিলে কত থাকে? 16। 32 থেকে 15 বাদ দিলে কত থাকে? 16। দুইজনের কি গ্যাপটা সমান না? বিয়োগ ফলটা সমান না? তাই এরা কি পরস্পরের আইসোটোন, এরা পরস্পরের টোন, এরা পরস্পর আইসোটোন। এবার ভর, ভর কপার 29, 64 একটা আছে, জিঙ্ক 30, 64 একটা আছে। তাহলে দেখেন তো দুইজনের ভর কি সমান না? ভর সমান, তাই এরা পরস্পরের আইসোবার। এরকম করে ব্যাখ্যা দিয়ে দিতে হবে। তার মানে আপনি কি বলবেন? প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, তাই এদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। বা আপনার প্রোটন সংখ্যা ভিন্ন, ভর ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সেম, এদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। তারপরে দুজনের ভর সংখ্যা সেম, তো এদেরকে বলা হবে আইসোবার। একটা করে উদাহরণ মনে রাখবেন, একটা করে উদাহরণ মাস্ট মনে রাখবেন। আচ্ছা এবার সুপার ইম্পর্টেন্ট একটা কথা বলি, সুপার ইম্পর্টেন্ট। এই যে একটু আগে বলছিলাম না প্রতীক লেখার নিয়ম, প্রতীক লেখার নিয়ম, বুঝছেন? প্রতীক লেখার নিয়ম। এবার সুপার ইম্পর্টেন্ট একটা কথা, ম্যাক্সওয়েল তত্ত্ব কি? ম্যাক্সওয়েল তত্ত্বই যে আমরা একটু আগে বলছি যে পতিত হবে, কোন জায়গায় এসে পতিত হবে? নিউক্লিয়াস এসে পতিত হবে। সো এটা এত ইম্পর্টেন্ট না। এবার এই যে বর্ণালী কখন সৃষ্টি হয়, এইটা একটু সুন্দর করে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। যেটা হচ্ছে একটা ইলেকট্রন যখন নিচ থেকে উপরে ওঠে বা উপর থেকে নিচে আসে, তখন নিচ থেকে যখন উপরে ওঠে, নিচ থেকে যখন উপরে ওঠে কি হয়? তখন শক্তির শোষণ হয়, শক্তির শোষণ হবে। কেন? ওকে এনার্জি গেইন করে উপরে উঠতে হয়। আর একটা ইলেকট্রন যখন উপর থেকে নিচে নামে তখন কি হয় বলেন তো? শক্তির বিকিরণ করতে হয়। কি করতে হয়? শক্তির বিকিরণ হয়, মানে শক্তি ছাইড়া দেয়। মানে আপনি যখন সিঁড়ি দিয়ে নিচে নামেন তখন কি আপনার আরাম লাগে, আর যখন উপরে ওঠেন গ্র্যাভিটেশনের মানে আপনি কি করেন? এটা হচ্ছে আপনার গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করেন। মানে আপনি যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠেন তখন আপনার একটু কষ্ট হয় না? ইয়াস। তার মানে উপরে উঠতে গেলে কষ্ট হয় শোষণ, আর নিচে নামতে গেলে আরাম হয় মানে বিকিরণ। ব্যাপারটা বুঝছেন? তো এই জায়গায় লেখা আছে যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি যায় শক্তি শোষিত হয়, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তির আসে তখন শক্তি বিকিরিত হয়। শোষিত ও বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে, শোষিত ও বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে ডেল ই। আমারটা লেখেন, আমারটা লেখেন, এই জায়গাটা লিখেন না, ডেল ই। ডেল ই সমান সমান এইচ নিউ, মানে নয়ের মতো দিবেন, নয়, বাট এই এই গোলাটা দিবেন না, বুঝছেন? এই গোলাটা দিবেন না, এই যে এরকম দিবেন, নয়ের মতো দিবেন, তারপরে এই গোলাটা মুছা দিবেন, এইচ নিউ, বুঝছেন? এইচ নিউ, এইচ নিউ। আর এই এইচ নিউ মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা। ল্যামডা আমি টুলটা লিখি, ল্যামডা কেউ মাইন্ড করেন না, এইচ সি বাই ল্যামডা। ক্লিয়ার? যেখানে এইচ কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34 আছে না আপনাদের এখানে? আচ্ছা থাকবে হয়তো কোনো জায়গায়। তারপরে সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, এটা আপনারা ফিজিক্সে পড়ছেন হয়তো। ওকে আসেন, সো এইগুলো ব্যাখ্যা দিয়ে দিতে হবে। তারপরে এই যে কোয়ান্টাম সংখ্যা থেকে একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া, সুপার ইম্পর্টেন্ট। এগুলো সিকিউ ক্লাসে সলভ করাইছি, এগুলো সিকিউ ক্লাসে সলভ করানো হয়েছে, সিকিউ ক্লাসে সলভ করানো হয়েছে। এগুলো সিকিউর টপিক, এগুলো এসকিউতে আসলে তো আলহামদুলিল্লাহ পারবেন। তারপরে মোটামুটি এই যে এইবার ভালো করে তাকান, সুপার ইম্পর্টেন্ট, সুপার 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 ডুপার ইম্পর্টেন্ট আইসোটোপের ব্যবহার। আইসোটোপের ব্যবহার আপনার বইয়ে আইসোটোপের ব্যবহার দেওয়া আছে ভাই, আপনার বইয়ে আইসোটোপের ব্যবহার দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবেই, বুঝছেন? এই যে আইসোটোপ এখানে আছে। তারপর এই যে আইসোটোপের যে এই ম্যাটটা আছে, এই ম্যাটটা একটু দেখে যাবেন। এই যে আইসোটোপের এই ম্যাটটা আছে 63 আর 65 কপার। এখানে আপনারা বলবে পারমাণবিক ভর বের করতে, তখন আমরা কি করব? 63.5টা বের করতে পারবো, মানে আপেক্ষিক পারমাণবিক ভর, তখন 63.5 বের হয়ে যাবে। ক্লিয়ার কিনা? সো এই তো এটা এটা একটু দেখে যায়েন। এবার এই যে দেখেন, এই যে ভালো করে তাকান, ভালো করে তাকান। এই যে চিকিৎসা ক্ষেত্রে মানে রোগ নির্ণয়ে, রোগ নিরাময়ে, তারপরে কৃষি ক্ষেত্রে ক্ষতিকর পোকামাকড় তৈরি করতে, ফসলের মানোন্নয়নে, বিদ্যুৎ উৎপাদনে,
আইসোটোপের ব্যবহার মানে একটু খেয়াল করেন, আপনি এখানে পয়েন্ট আকারে লিখবেন। প্রথমে লিখবেন ওই যে রচনা, বাংলা রচনা লিখতেন না, বাংলা রচনা মনে করেন অধ্যাবসায়, অধ্যাবসায়ের উপর রচনা লিখবেন, আপনি অধ্যাবসায়ের পয়েন্টগুলো দিবেন না, বা মাদকাসক্তি আপনি পয়েন্টগুলো দিবেন না, এরকম করে যখন আপনাকে বলবো আইসোটোপের ব্যবহার লেখো, তখন আপনি কি করবেন, রোগ নির্ণয়ে, রোগ নিরাময়ে নীলকালি দিয়ে লিখবেন, কোনো সমস্যা নাই, রোগ নির্ণয়ে, রোগ নিরাময়ে, তারপরে কৃষিক্ষেত্রে, পোকামাকড় দমনে, বিদ্যুৎ উৎপাদনে, প্রত্যেক 5টা পয়েন্ট দিয়া, 5টা পয়েন্ট দিয়ে এবার আপনি এটার মধ্যে মনের মাধুরী বিষয়ে লেখেন। আপনি কি জানেন, আপনি জানেন কোবাল্ট হচ্ছে ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়, তারপরে এই যে প্লুটোনিয়াম হচ্ছে ব্যবহার হয় হার্টের পেসমেকার করতে, তারপরে এই জায়গায় আরও আছে বিদ্যুৎ উৎপাদনে, খাদ্য সংরক্ষণে 60 কোবাল্ট গামারশ্মি ব্যবহার করা হয়, তারপর এই যে টেকনিশিয়াম 99 শরীরের ভিতরে প্রবেশ করানো হয়, তেজস্ক্রিয় আইসোটোপ এটা একটা, তারপরে আয়োডিন গলগণ্ড, এই যে আয়োডিন, আয়োডিন হচ্ছে থাইরয়েডের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। সো আপনাকে এইগুলা জেনে তারপরে পরীক্ষার হলে যাইতে হবে। কথা বোঝা গেছে বাবা? সো এই তো আমাদের চ্যাপ্টার 3-তে এই টাইপেরই প্রশ্ন আসবে। তার মানে আমি যদি মোটা দাগে বলতে যাই, চ্যাপ্টার 3 থেকে কোন কোন জায়গা থেকে এসকিউ আসার সম্ভাবনা আছে বলেন? আমরা চ্যাপ্টার 3 এর একটা ছোট্ট সাজেশন দাঁড় করাই দিই তাহলে। চ্যাপ্টার 3 এর ছোট্ট একটা সাজেশন দাঁড় করাই দিই। একটা হচ্ছে আহ্বাও নীতি, একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, আহ্বাও নীতি, ইলেকট্রন বিন্যাস, তারপরে আপনার ওই যে পরমাণুর মডেলের সাদৃশ্য বৈসাদৃশ্য, পরমাণু মডেলের সাদৃশ্য বৈসাদৃশ্য, তারপর আইসোটোপের ব্যবহার, ব্যতিক্রমটা থেকেই প্রশ্ন আসে এখানে। এরপরে প্রতীক লেখার নিয়ম, হাবি জাবি যা যা আছে। আর হচ্ছে আরেকটা আসতে পারে কোয়ান্টাম সংখ্যা। সো এইগুলো হচ্ছে সাজেশন, এইগুলো হচ্ছে এসকিউর সাজেশন। আমাদের চ্যাপ্টার 3-তে এই টপিকগুলো থেকে কিন্তু এসকিউ আসতে পারে। ওকে, আসেন এবার আমরা কোন জায়গায় চলে যাব? এবার আমরা চলে যাব চ্যাপ্টার 4। এখন হচ্ছে আমাদের চ্যাপ্টার 4। তাহলে চ্যাপ্টার 3 আমাদের ডান। এবার আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করব। ওকে, তো আসেন চ্যাপ্টার 4টা আমরা পড়াই দিই। আচ্ছা, পর্যায় সারণী পটভূমি থেকে অত বেশি প্রশ্ন আসে না, আমরা ডিরেক্টলি প্রশ্ন চলে যাই। একটা হচ্ছে গ্রুপ আর পর্যায় নির্ণয়। গ্রুপ আর পর্যায় নির্ণয় সুপার ইম্পর্টেন্ট টপিক, সুপার ইম্পর্টেন্ট টপিক। গ্রুপ আর পর্যায় নির্ণয় আমরা এমসিকিউ ক্লাসে অনেক সুন্দর করে পড়াইছি। হ্যাঁ, একটু দেখি, এক সেকেন্ড দেখাই দিচ্ছি আমি। গ্রুপ ও পর্যায় নির্ণয়, গ্রুপ ও পর্যায় নির্ণয়। হ্যাঁ, এটা কাজ করেন, রিদওয়ান হোসেন লিখে সার্চ দেন। এই যে দেখেন, এই দেখেন, এই যে দেখেন, আমাদের আমাদের এইটা হচ্ছে গিয়ে কই কিরে, এই যে দেখেন 5.5 লাখ স্টুডেন্ট দেখছে অলরেডি, এটা অলরেডি 1,60,000 স্টুডেন্ট দেখছে। সো এই যে এই ক্লাসটাতে এসকিউতে কিন্তু আমরা অলরেডি পড়াই ফেলছি, মানে গ্রুপ ও পর্যায় নির্ণয়। গ্রুপ ও পর্যায় নির্ণয় থেকে একটা সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে। মনে করেন আমরা এটা একটু করাই দিই। মনে করেন কপারের অবস্থান নির্ণয় করতে বলছে, তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস আপনি জানেন না? কপারের লাস্টে কত? 3d10 4s1। আমরা জানি সর্বোচ্চ সহগ যেটা, এটাই হচ্ছে পর্যায়। পর্যায় মানে কি? পর্যায় মানে হচ্ছে সর্বোচ্চ সহগ, সর্বোচ্চ সহগ যেটা। তাহলে পর্যায় কত হবে? পর্যায় হবে 4। তারপরে এবার গ্রুপ, গ্রুপ কি হবে বলেন তো? ডি ব্লকের ক্ষেত্রে, মানে মাঝখানে যারা আছে, একটা পর্যায় সারণী, এটা পর্যায় সারণী দেখতে কিরকম বাবা? এটা পর্যায় সারণী দেখতে, এটা হচ্ছে এস ব্লক, এই যে এটা হচ্ছে ডি ব্লক, এটা হচ্ছে ডি, এরটুক হচ্ছে এস, আর এই যে এইটা হচ্ছে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে পি ব্লক, এটা হচ্ছে পি, তাই না? এটা হচ্ছে পি। আমরা একটু জানি না কি জানি না? হ্যাঁ ভাই জানি। তো এই যে পি ব্লক মানে ডি ব্লকের ক্ষেত্রে পর্যায় আর গ্রুপ কেমন নির্ণয় করে? 3d আর 4s এর ইলেকট্রন সংখ্যা যোগ করবেন, তাহলে এই গ্রুপটা বাইরে হয়ে যাবে। তাহলে 10 আর 1 10 আর 1 11, তাহলে এটার গ্রুপ হচ্ছে 11,
পর্যায় হচ্ছে 4। তাহলে পর্যায় সবার ক্ষেত্রে সেম, সর্বোচ্চ সহগ, সর্বোচ্চ সহগটাই কি আমার পর্যায়। আর গ্রুপ কোনটা হবে, ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ হবে কি, ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ হবে হচ্ছে এই যে ডি আর এস এর ইলেকট্রন সংখ্যার যোগফল, ডি আর এস এর ইলেকট্রন সংখ্যার যোগফল, ডি এস এর ইলেকট্রনের যোগফল। ক্লিয়ার। এখন মনে করেন এস ব্লকের মানে গ্রুপ পর্যায়ে নির্ণয় করতে বলছে। এস ব্লকের গ্রুপ নির্ণয় করা খুবই সহজ। দেখবেন এস এর মাথায় কত আছে, এস এর মাথায় যদি 1 হয় 1 নাম্বার গ্রুপ, এস এর মাথায় 2 হইলে 2 নাম্বার গ্রুপ। পি এর মাথাটা আরো সোজা, পি এর মাথাটা আরো সোজা। দেখবেন লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে, লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা যোগ 10, লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা যোগ 10। আসলে একটা করাই দিই। মনে করেন আপনারা দিল অক্সিজেন, অক্সিজেন কয় নাম্বার, 8 নাম্বার। তাহলে 1s2 2s2 2p4। দেখেন তো লাস্ট শেলে ইলেকট্রন কয়টা আছে, লাস্ট শেলে ইলেকট্রন আছে কয়টা, লাস্ট শেলে ইলেকট্রন আছে 6টা। লাস্ট শেল মানে 2 নাম্বার শেলে ইলেকট্রন আছে কয়টা, 6টা। সাথে যোগ দিবেন 10, 10 যোগ দিলে কত হবে, 16। এটি হচ্ছে আমার গ্রুপ নাম্বার। পর্যায় কত, পর্যায় ভাইয়া শেষ সহগটা, শেষ সহগ হচ্ছে 2। শেষ পর্যায় 2, গ্রুপ হচ্ছে কত, গ্রুপ হচ্ছে 16। মনে করেন আপনাকে বললো ক্যালসিয়াম, লেটস সে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কয় নাম্বার, 20 নাম্বার। তাহলে কি হবে লাস্টে, 1s2 2s2 2p6। তাহলে কত হইলো, 8 10, 3s2 3p6 কত হইলো, 18। এরপরে কি আসবে, 4s2। দেখেন শেষ সহগ কত, শেষ সহগ হচ্ছে 4। তার মানে পর্যায় কত হবে, পর্যায় হবে 4। আর এই যে গ্রুপ কি হবে বলেন, গ্রুপ কি হবে, গ্রুপ হবে এস এর মাথায় কি আছে, এস এর মাথায় কি আছে, এস এর মাথায় আছে 2, এস এর মাথায় আছে 2। এস এর মাথায় যা থাকবে সেটাই হচ্ছে এস ব্লকের পর্যায়, মানে এস ব্লকের কি বলেন তো, এস ব্লকের আমার গ্রুপ সংখ্যা আর মানে গ্রুপ নাম্বার। ওকে, সো এইগুলো আমরা পারবো। ইলেকট্রন বিন্যাস করে তার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। সো অবস্থান নির্ণয় কিন্তু সুপার ইম্পর্টেন্ট। পর্যায় ভর্তি হতে পারেন, এগুলো আসবে না, মানে এটা আসবে না। হ্যাঁ, এইটা সুপার ইম্পর্টেন্ট, ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। এই যে আমরা একটু আগে দেখছি, মানে এটারে গুছায় লিখতে হবে। ইলেকট্রন বিন্যাস না জানলে আপনি পর্যায় সারণীতে একটা মৌল কোন অবস্থানে বসবে এটা কি নির্ণয় করতে পারবেন, পারবেন না। সিম্পল কথা, বুঝছেন। সো এটা কিন্তু আপনাকে একটু গুছায়া হইলেও লিখে দিয়ে আসতে হবে। তারপরে আসেন, হাইড্রোজেনকে গ্রুপে একে অবস্থান দেওয়া হয়েছে কেন, এত বেশি ইম্পর্টেন্ট না, একটু রিডিং পড়ে নিন। হিলিয়ামকে গ্রুপ 18তে রাখা হয় কেন, রিডিং পড়ে নিন, এত বেশি ইম্পর্টেন্ট না। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় কেন, আচ্ছা ভাইয়া, হ্যাঁ আচ্ছা, বাম থেকে ডানে গেলে এখানে অনেকগুলো কথা লিখবেন, বুঝছেন। বাম থেকে ডানে দেন, আমি একটু পড়াইনি, হ্যাঁ আমি একটু পড়াইনি আমার মতো করে। দেখেন এটা হচ্ছে আকার, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। মানে আকারের সাথে বাকিগুলো সব ব্যস্তানুপাতিক। আকার বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে নামলে বাড়ে, নিচে নিচে নামলে কমে, আর উপর থেকে বাম থেকে ডানে গেলে বাড়ে। ঠিক আছে, এবার আসেন দেখেন, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এরা সবাই কি বাম থেকে ডানে গেলে বাড়বে, নিচে নামলে কমবে। আর আকার একমাত্র বাম থেকে ডানে গেলে কমে, আর নিচে নামলে বাড়ে। এখন আপনি ব্যাখ্যা দিবেন কি, দেখেন নিচে নামার কথা যখন বলবে তখন আপনি ব্যাখ্যা দিবেন কি, শক্তি স্তর বাড়তেছে, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা বাড়তেছে, শক্তি স্তর বাড়তেছে, তাই এদের আকার ব্যাসার্ধ বড় হচ্ছে। আর এইখানে ভাইয়া শক্তি স্তর তো বাড়ে না, শক্তি স্তর কি বাড়ে, বাম থেকে ডানে গেলে কি একই পর্যায়ে না, একই পর্যায়ে, শক্তি স্তর বাড়তেছে না। বাট শেষ মানে প্রোটন আর ইলেকট্রন কিন্তু বাড়তেছে। প্রোটন আর ইলেকট্রন যত বাড়বে তত কি হবে, আকর্ষণ বৃদ্ধি পাবে। আপনি সূত্র দিয়ে দিবেন, ভাই আমরা জানি এফ সমান সমান Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এরকম পড়ছি না আমরা, স্থির তড়িতে পড়ছেন না, পড়ছেন কিনা। তাহলে দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক এদের আকর্ষণ বল। আকর্ষণ বলটা কি হয়, দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক। তার মানে যত প্রোটন বাড়বে, যত ইলেকট্রন বাড়বে, এদের চার্জগুলো বাড়বে। এদের চার্জগুলো বাড়া মানে কি, এদের আকর্ষণ বল বৃদ্ধি পাবে। আকর্ষণ বল বৃদ্ধি পাওয়া মানে কি, দেখেন বল উপরে আছে, দূরত্ব নিচে আছে। তাহলে আকর্ষণ বল যদি বৃদ্ধি পায়, তাহলে আকর্ষণ বল বৃদ্ধি পাইলে কি হবে, দূরত্ব কমে যাবে। দূরত্ব কমে যাওয়া মানে কি, ব্যাসার্ধ কমে যাওয়া। ব্যাসার্ধ কমে যাওয়া মানে কি, ব্যাসার্ধ কমে যাওয়া মানে সাইজটা ছোট হয়ে যাওয়া, মানে পরমাণুটা বাম থেকে ডানে গেলে আকার কমবে। দ্যাটস ইট। ওকে, আসুন জিঙ্ক ও স্ক্যান্ডিয়াম, খুবই ভাইয়া, খুবই 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 ভাইয়া সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন, সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন। জিঙ্ক ও স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কেন। দেখেন অবস্থান্তর মৌল হইতে গেলে, দেখেন যেগুলো পড়ানোর ভাইয়া কিন্তু এগুলো পড়াই দিচ্ছি, হ্যাঁ যেগুলো পড়ানোর না ওইগুলোর দরকার নাই।
অবস্থান্তর মৌল হওয়ার শর্ত হচ্ছে দুইটা। কয়টা শর্ত বলেন? শর্ত হচ্ছে দুইটা। কন্ডিশন এক, কন্ডিশন এক ডি ব্লকের হইতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে ডি ব্লকের হইতে হবে। আর কন্ডিশন দুই, কন্ডিশন দুই হচ্ছে স্টেবল আয়নটাকে স্টেবল আয়নের ইলেকট্রন বিন্যাস D1 থেকে D9 পর্যন্ত থাকতে হবে। D1 থেকে D9 পর্যন্ত থাকতে হবে, বুঝছি কিনা? তাহলে দেখেন কন্ডিশন এক হচ্ছে ডি ব্লকের হইতে হবে। এখন দেখেন আপনারা বলছিলাম স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, স্ক্যান্ডিয়ামের স্টেবল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। এটা কেন হইলো এটা আপনারা ইন্টারে গিয়ে পড়বেন। জিঙ্কের স্টেবল আয়ন হচ্ছে জিঙ্ক 2+। এখন স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করেন। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে লাস্টে কি আছে? 3D আর 4s, 4s 2 3D1। এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের। তাহলে স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে? আপনি কিন্তু এটা দিয়েন 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত দিয়েন, মানে আর্গন পর্যন্ত আপনি দিয়েন। হ্যাঁ দিয়েন। জিঙ্ক 2+, ভালো করে তাকান। এই যে এটা আপনি দিবেন, তারপরে জিঙ্ক 2+টা লিখবেন। জিঙ্ক 2+, জিঙ্ক 2+ মানে কি দুইটা ইলেকট্রন ছেড়ে গেছে। 2+ মানে কি দুইটা ঘাটতি, মানে দুইটা ইলেকট্রন চলে গেছে। এবার একটু ভালো করে তাকান ভাইয়া, এদের সর্বশেষ ইলেকট্রন কোন জায়গায় প্রবেশ করছে দেখেন তো? ডিতে প্রবেশ করছে। 4s2 3d1, তাই না? ডিতে প্রবেশ করছে। এদের সর্বশেষ ইলেকট্রন কোন জায়গায় প্রবেশ করছে? ডিতে প্রবেশ করছে। তার মানে এরা ডি ব্লক। যেই ব্লকে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে ওইটাকে আমরা বলি ওই ব্লক। মানে যেই অরবিটালে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে ওইটা হচ্ছে তার ব্লক নাম্বার। তাহলে এই জায়গায় সর্বশেষ ইলেকট্রন কোন জায়গায় প্রবেশ করছে? ডিতে, তাই ডি ব্লক। এই জায়গায় সর্বশেষ ইলেকট্রনটা কোন জায়গায় প্রবেশ করছে? ডিতে, তাই ডি ব্লক। ক্লিয়ার? তাহলে প্রথম কন্ডিশন মানছে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে স্টেবল আয়ন। স্ক্যান্ডিয়ামের স্টেবল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, আর জিঙ্কের স্টেবল আয়ন হচ্ছে জিঙ্ক 2+। ক্লিয়ার কিনা? হ্যাঁ। তাহলে যেহেতু এরা স্টেবল আয়ন, স্টেবল আয়ন যেহেতু, স্টেবল আয়নের ইলেকট্রন বিন্যাসে দেখা গেল D0। ভাই 0 তো হওয়া যাবে না ভাইয়া, D10। ওমা, মানে এই জায়গায় 0 হওয়া যাবে না, পুরাপুরি ভরাও থাকা যাবে না। D1 থেকে D9, ব্যাপারটা কি বুঝতে পারছেন? থাকতে হবে কি D1 থেকে D9 পর্যন্ত। তাহলে D0 কি হতে পারবে? পারবে না। D10 কি হতে পারবে? না, পারবে না। D10 হতে পারবে না, D0 হতে পারবে না। দ্যাট মিনস আপনাকে কিন্তু এখানে খাটাখাটনি করতে হবে, মানে এই প্রশ্নটা বুঝাই লিখতে হবে। এটা সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন, সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সুন্দর করে নোট করবেন। মৃৎক্ষার সমুদ্র দুইটা বৈশিষ্ট্য লেখো। মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু মানে মাটিতে পাওয়া যায়। আর যেহেতু এরা ক্ষার, তাই এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে। এই জায়গায় এম দেওয়া আছে, আপনি এম দিবেন না, আপনি ম্যাগনেসিয়াম দিয়ে দেন না ভাইয়া। ম্যাগনেসিয়াম দিলে কি ম্যাগনেসিয়াম দিলে কি আপনার কামড় দিবে? এই ম্যাগনেসিয়াম দিলে কি আপনার কামড় দিবে? দেন না, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেন। আর এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এরা মাটির উপাদান হিসেবে থাকে, মানে কি মৃৎক্ষার। ওকে, সো এগুলো কিন্তু একটু পড়ে যেতে হবে। পর্যায়সারণীতে একই গ্রুপের মৌল দ্বারা গঠিত একই ধর্ম প্রদর্শন করে। ভাইয়া সুপার ইম্পর্টেন্ট। বুঝছেন মানে জিনিসটা কি? যেমন ক্ষার ও মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম সেম, মানে একটা উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। একই গ্রুপের উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তার মানে সিজিয়ামের ধাতব ধর্ম বেশি হবে। আবার 2 নম্বর গ্রুপ বেরিয়াম, বেরিয়ামের ধাতব ধর্ম বেশি হবে। আবার গ্রুপ 17 ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। যেমন এটা হচ্ছে 17 নম্বর গ্রুপের সক্রিয়তার ক্রম, ফ্লোরিন বেশি সক্রিয়। এটা কিন্তু এমসিকিউতেও আসে, হ্যাঁ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে গিয়ে
ভালো একটা প্রশ্ন হতে পারে। এই জায়গায় বিক্রিয়াও দিয়ে দিবেন, বিক্রিয়ার একটা পোর্শন ছিল আপনাদের বইয়ে, দেখাচ্ছি আমি একটু পরে। ওকে, সিলভারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ব্যাখ্যা করো। সিলভার কি? দেখেন সিলভার একটা ব্যতিক্রম কেমনে বুঝবো? সিলভার যদি এরকম টাইপের কোনো প্রশ্ন আইসা পড়ে, এরকম টাইপের একটা প্রশ্ন আইসা পড়লো, আমি কি করতে পারি ভাই? আমার কি করার আছে? দেখেন আপনাকে তো জানতে হবে। দেখেন ভালো করে তাকান, মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু মানে গ্রুপ 11, বুঝছেন? সিলভার মানে হচ্ছে তামা, 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 বুঝবো না? পড়ালেখা করে তাওয়া দাওয়া করে ফেলবেন। এই যে কপার, কপার সরি, সিলভার মানে রূপা, কি বলতেছি, পাগল হয়ে গেছি গে ভাই, 2 দিন আপনাদের পড়াইতে পড়াইতে পাগল হয়ে গেছি। কপার হচ্ছে তামা, সিলভার হচ্ছে রূপা, রূপা, রূপা। এই যে দেখেন কপার, কপারের ইলেকট্রন বিন্যাস করলে কি হয় বলেন তো ভাইয়া? 4s1 3d10, ব্যতিক্রমটা, তাই না? তাহলে সিলভারেরটা কি হবে বলেন তো? এক করে বাড়াই দেন, এক বাড়াই দেন, এক বাড়াই দেন, যা আছে কপালে, হে এক বাড়াই দেন, এক বাড়াই দেন। ঠিক আছে, 5s1 4d1 শেষ। তার মানে কি এটা ব্যতিক্রম নয়? যে দেখেন 5s1 4d10, 5s1 4d10, বুঝছেন কি না? সো এইভাবে ব্যাখ্যা দিতে হবে। সো এটা একটা ভালো প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এটা পরীক্ষায় আসতে পারে। ল্যান্থেনাইড রেক্টিনাইড আসবে না। আচ্ছা, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ব্যাখ্যা করো। এটা খুবই ভালো একটা প্রশ্ন, দেখেন ভালো করে তাকান। ম্যাগনেসিয়ামের লাস্টে আছে 3s2, ও স্টেবল বেশি। আর অ্যালুমিনিয়ামের লাস্টে আছে 3p1, ও কম স্টেবল। মাথায় রাখবেন, স্টেবল জায়গা থেকে ইলেকট্রন সরাইতে শক্তি বেশি লাগে। স্টেবল জায়গা থেকে ইলেকট্রন সরাইতে শক্তি বেশির প্রয়োজন। স্টেবল জায়গা থেকে শক্তি বেশি লাগবে, স্টেবল জায়গা থেকে ইলেকট্রন সরাতে শক্তি বেশি লাগে। স্টেবল জায়গা থেকে ইলেকট্রনকে সরাইতে শক্তি বেশি লাগে। তাহলে কে স্টেবল? দেখেন ও স্টেবল, ও স্টেবল। স্টেবল জায়গা থেকে ইলেকট্রন সরাইতে শক্তির বেশি প্রয়োজন, তাই ম্যাগনেসিয়াম থেকে, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি কি বেশি লাগবে। আমি অনেক সুন্দর করে পড়াইছি আপনার ইলেকট্রন আসক্তির একটা ক্রম আমি ভুল করছিলাম এমসিকিউ থান্ডার সিরিজে। কালকে যে এমসিকিউ ক্লাসটা গেছে ওইখানে দেখবেন একটা ক্রম আমি ভুল লিখছি, ওইটা ভাইয়া মানে, তারপরে বেরিলিয়াম বোরন, এটা একটু পড়াই দিই। হ্যাঁ আসেন, এই যে দেখেন বেরিলিয়াম আর বোরন হওয়ার কথা কি, হওয়ার কথা এরকম, এরকম হবে না। বোরন থেকে বেরিলিয়ামের বেশি হবে, কেন? কারণ বেরিলিয়াম স্টেবল, 4s2, লাস্টে কি আছে? 2s2 আছে। এটা কি আছে? 2s2 2p1, এটা কম স্টেবল। হ্যাঁ, এটা কম স্টেবল, তো এটা বেশি স্টেবল, তাই এটা শক্তি বেশি হবে। আমি এটারে উল্টা লিখছিলাম এমসিকিউ ক্লাসে, ভাই এত পড়াইছি, একটু দুই একটা ভুল হইতেই পারে। ওকে, আচ্ছা তারপরে আবার নাইট্রোজেন আর অক্সিজেন হওয়ার কথা এইটা, বাট হয় না, হবে কোনটা? এইটা। কেন? নাইট্রোজেন মোর স্টেবল, 2p3 আছে, বাট ওর লাস্টে কি 2p4, সো ও বেশি স্টেবল, তাই ওর থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তির প্রয়োজন। ক্লিয়ার? ঠিক বেরিলিয়ামের নিচে কে আছে? বেরিলিয়ামের নিচে আছে ম্যাগনেসিয়াম। তাহলে হওয়া উচিত ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম, বাট এটা হয় না, হবে কি অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম বেশি। কেন? কারণ ম্যাগনেসিয়াম মোর স্টেবল। এটা 3s2 দেখেন পূর্ণ, বাট এটা কি 3p1, এটা কি পূর্ণ আছে? না। এটা ফিল আপ আছে? না। মানে এটা কি, এটা হচ্ছে আমার স্টেবল। ঠিক নাইট্রোজেনের নিচে কে আছে? ফসফরাস আছে। অক্সিজেনের নিচে কে আছে? সালফার আছে। এটা হওয়া উচিত, বাট এটা হয় না, সালফার থেকে ফসফরাস বেশি থাকে। হোয়াই? কজ এটা 3p3, এটা স্টেবল, বাট এটা কি দেখবেন 3p4, এটা কম স্টেবল। তাই যে বেশি স্টেবল তার আয়নীকরণ শক্তি বেশি হয়। এটা কিন্তু ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা প্রশ্ন, এটা বেশ ভালো একটা প্রশ্ন, এটা বেশ ভালো একটা প্রশ্ন। ব্যতিক্রম থেকে প্রশ্ন আসতে পারে, ব্যতিক্রম থেকে তো সৃজনশীলই আসবে। Na থেকে Na প্লাস ছোট হওয়ার কারণ এবং ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস ছোট হওয়ার কারণ ব্যাখ্যা করো। ভাই খুবই কমন সেন্স। দেখেন ওই যে 2 প্লাস মানে কি, 1 প্লাস মানে কি, ইলেকট্রন চলে যাচ্ছে না মানে কি, আকর্ষণ কি বাড়তেছে না কমতেছে? আকর্ষণ কমতেছে। খেয়াল করেন, মনোযোগ দিয়েন, আমি আপনাকে ইজি করে দিই। দেখেন মনোযোগ দিয়েন, সেটা হচ্ছে একটা নিষ্ক্রিয় পরমাণু, এইভাবে মাথায় রাখবেন, এ থেকে এ মাইনাস বড় হয় আর এ থেকে এ প্লাস ছোট হয়। মানে একটা মূল পরমাণু থেকে প্লাসটা ছোট হয় আর মাইনাসটা বড় হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। বা এটা থেকে দেখবেন 2 প্লাসটা এরকম, 2 মাইনাসটা আরও বড়, বুঝছেন? ওকে, এবার একটু ভালো করে তাকান, মানে জিনিসটা এরকম আপনার, লাইক যখন আমি সোডিয়ামের ভিতরে কয়টা প্রোটন আছে? 11টা, আর বাইরে ইলেকট্রন কয়টা আছে? 11টা। এখন একটা ইলেকট্রন চলে গেল,
সোডিয়াম প্লাস হয়ে গেল, এবার ইলেকট্রন কি কমে গেছে, বাট প্রোটন কিন্তু বেশি, বেশি জোরে টান দিতে পারবে না। 11টা প্রোটন 10টা ইলেকট্রনে পাইয়া জোরে টান দিবে, তার মানে কি সাইজ আরো ছোট হয়ে যাবে। বোঝা গেছে কিনা? এরকম কম তড়িৎক্রান্তক এইগুলোর দরকার নাই। সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের প্রথম আয়নীকরণ বিভব কম কেন? ওই যে দেখেন পটাশিয়ামের সাইজ বড়, দেখেন পটাশিয়াম আকারে বড়, যার আকার বড় তার থেকে ইলেকট্রন নেওয়া সোজা, বাট যার আকার ছোট তার থেকে কিন্তু ইলেকট্রন নেওয়া কঠিন আছে। প্রথম ও দ্বিতীয় আয়নীকরণ শক্তি ধনাত্মক, দরকার নেই, এগুলো এগুলো আসে না, দরকার নেই, এগুলো এত বেশি আসবে না। Al2 বোধন, ভাই 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 সুপার ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী, একবারে দুইটা বিক্রিয়া পুরা পুরা মুখস্থ রাখতে হবে এটা। ভাই এটা ইন্টারেও ইম্পর্টেন্ট, এটা শুধু 9-10 না, এটা ইন্টারেও ইম্পর্টেন্ট, ইন্টারেও আসে, তুমি কি জানো এটা? অ্যালুমিনা, Al2O3 কে কি বলা হয়? অ্যালুমিনা। অ্যালুমিনা হচ্ছে উভধর্মী, মানে ও যখন এসিডের সাথে বিক্রিয়া করে ও তখন ক্ষারের মতো আচরণ করে, ও যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে ও তখন এসিডের মতো আচরণ করে। তো দেখেন এসিড আর ক্ষার মিলে কি তৈরি করবে? লবণ আর পানি। এসিড আর ক্ষার মিলে কি তৈরি করবে? লবণ ও পানি। সুপার ইম্পর্টেন্ট। ওকে, আসো। রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? এগুলো এত ফ্লোরিন আর ক্লোরিন একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, ভাই এখান থেকে প্রশ্ন আসতে পারে। ফ্লোরিন ক্লোরিন একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। দেখেন ফ্লোরিন হাইড্রোজেনের সাথে মিলে HF তৈরি করছে, ক্লোরিন হাইড্রোজেনের সাথে মিলে HCl তৈরি করছে। একই গ্রুপে থাকা মৌলরা একই ধর্ম প্রদর্শন করবে। মোটামুটি এতটুকু জানলে হয়ে যাবে। ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রকৃতি ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়াম অক্সাইড, দেখেন ক্ষার ধাতুর অক্সাইডরা ক্ষারীয় হয়, এটা একটু লিখে ফেলেন। ক্ষার ধাতুর অক্সাইডরা ক্ষারীয় হয়, তাহলে ম্যাগনেসিয়াম কি ক্ষার ধাতু, এটার ও আছে সাথে, মানে কি অক্সাইড। মনে করেন এনাম অক্সাইড, তাহলে কি হবে? এনাম ও, এরকম Nm2O, অক্সিজেনের যোজনী 2, এনামের যোজনী 1, না এনামের যোজনীও 2, তাহলে 2 আর 2 কাটাকাটি। ভাই 2 কেন? কারণ এনামের হাত 2টা তাই যোজনী 2, অক্সিজেনের হাত 2টা তাই যোজনী 2, 2 2 কাটাকাটি গেলে তাহলে এনাম অক্সাইড, ব্যাপারটা এরকম। তো ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রকৃতি কি? ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, আর ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ আর পানি তৈরি করবে। কেন? দেখেন ম্যাগনেসিয়াম অক্সাইড কি ক্ষারীয় না? ক্ষারীয় জিনিস অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি হয়? লবণ আর পানি তৈরি করে, সিম্পল। উফ, তাহলে আমাদের 2টা চ্যাপ্টার কিন্তু আল্লাহর রহমতে পড়া শেষ। চ্যাপ্টার 6 আর 11 তো আরো সোজা, চ্যাপ্টার 6 আর 11 তো অত বেশি প্রশ্ন নাই। চ্যাপ্টার 5টা আমরা এখন পড়বো, তো চলেন শুরু করা যাক। এটা হচ্ছে চ্যাপ্টার 5। এটা কি চ্যাপ্টার 5? আসেন, যোজ্যতা স্তর। সো এগুলো 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 কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে কয়েন্ট জন্য ইম্পর্টেন্ট। সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, এই যে সংখ্যাগুলো এখানে আছে, এগুলো একটু পড়বেন, কষ্ট করে পড়বেন ভাইয়া, বুঝছেন? একটু কষ্ট করে এখান থেকে পড়বেন। যোজ্যতা ইলেকট্রনের ধারণা বুঝাই যায়। যোজ্যতা ইলেকট্রন কি? শেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে ওইটাই যোজ্যতা ইলেকট্রন। যেমন পটাশিয়াম কি 4s1, তার মানে যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। অক্সিজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? যোজনী বলে নাই কিন্তু যোজ্যতা ইলেকট্রন বলছে, যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে অক্সিজেনের শেষ শক্তি স্তর কোনটা? অক্সিজেনের শেষ শক্তি স্তর ভাইয়া এইটা, অক্সিজেনের শেষ শক্তি স্তর এইটা। তাহলে শেষ শক্তি স্তরে ইলেকট্রন টোটাল কয়টা আছে? 6টা আছে। তো 6টা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। কয়টা যোজ্যতা ইলেকট্রন? 6টা। এরকম করে বুঝাই দিতে হবে। এফ এর যুদ্ধতা ইলেকট্রন না, এবার যোজ্যতা ইলেকট্রন না, যোজ্যতা ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস করে দেখাই দিবেন শেষে যে 7টা ইলেকট্রন আছে। সক্রিয় যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, এটা একটু দাগায় রাখতে পারেন, এটা আইসা পড়তে পারে। ওকে, কার্যকরীটা হচ্ছে সক্রিয় যোজনী। ওকে, কার্যকরীটা হচ্ছে সক্রিয় যোজনী, মানে কোন যোজনীটা পারফেক্ট। যেমন খেয়াল করেন, এই যে সুপ্ত যোজনী মানে কি জানেন? যেমন আমি আপনাদেরকে পড়াইতে পারি 100%, বাট আমি এখন আপনাকে পড়াচ্ছি কয় পার্সেন্ট? মনে করেন 80%। তাহলে আমি আপনাকে পড়াচ্ছি 80%, বাট আমি পারি 100%। 100% আর 80%-এর গ্যাপটা কত? 20। এই 20% হচ্ছে সুপ্ত। ঠিক আছে, সুপ্ত। কি বলেছি? সুপ্ত। এবার আসেন, তাহলে যে কোনো কার্যকরীমূলক যোজনী সক্রিয় যোজনী, খেয়াল করেন কার্যকরী যোজনী কি সক্রিয় যোজনী, মানে যেমন মনে করেন ফসফরাসের যোজনী 5, বাট ও দেখাইতেছে 3 পর্যন্ত, পুরাপুরি দেখায় না। যেমন আপনার কিছু ফ্রেন্ড থাকে না, খুবই ভালো স্টুডেন্ট, বাট এমন ভাব নিবে ভাই সারা জীবন কিছুই পড়ে নাই,
ঠিক আছে, সারাদিন পড়ালেখা করে না, খালি দেখেন ঘোরাঘুরি করে, খুবই ডিপ্রেস থাকে, অথচ পরীক্ষার খাতায় গিয়া ওর নিজেই কোপ দেয়। ঠিক আছে, ওরা হচ্ছে সুপ্ত না, ওদের প্রতিভাটা সুপ্ত, বাট ওরা নিজের হইলো গুপ্ত। ব্যাপারটা কি বুঝছেন? ওকে, সো সুপ্ত যোজনী হচ্ছে সক্রিয় যোজনী, আর সর্বোচ্চ যোজনীর গ্যাপটাকে আমরা বলবো সুপ্ত যোজনী। এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, ভাইয়া কিন্তু ক্লাসে করাইছি। ফসফেট একটি ত্রিযোজী যৌগমূলক, এরকম প্রশ্ন খুবই কম আসে, বাট একটু দেখে যাইতে পারেন। ফসফেট হচ্ছে ত্রিযোজী, মানে দেখে যাইতে পারেন, এরকম প্রশ্ন কম আসে। অষ্টক নিয়ম উদাহরণ সহ ব্যাখ্যা করো, এই যে এই টাইপের প্রশ্ন আসতে পারে। মানে কি, 8টা ফিল আপ হইতে হবে, ওর 6টা আছে, ওর 6টা আছে, ওর 2টা দরকার, ওর 2টা দরকার, তাহলে জাস্ট জোড়া লাগাই দেন 2টারে, তাহলে কি হবে, ও 2 হয়ে যাবে। সো অষ্টক নিয়ম কি? অষ্টক নিয়ম হচ্ছে প্রতিটা মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা দেখায়। হিলিয়াম ছাড়া বাকি সব নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। কেন এই কথাটা বলার অর্থ কি, একটু বুঝাই দিয়ে আসেন। হিলিয়াম ছাড়া নিয়ন, দেখেন হিলিয়াম তো ছোট, বাট বাকিরা সবার সবার লাস্টে কি আছে দেখেন, সবার লাস্টে কিন্তু 8টা করে ইলেকট্রন আছে। আটটা করে ইলেকট্রন আছে, বোঝা গেছে কিনা? সবার লাস্টে কি আছে, 8টা করে ইলেকট্রন আছে। সো সবাই অষ্টক পূর্ণ হইতে চায়, মানে সবাই কাছাকাছি কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো অষ্টক ফিল আপ হইতে চাইবে। 2 এর নিয়ম উদাহরণ সহ ব্যাখ্যা করো, এগুলো এত বেশি আসে না, বাট এটা আসতে পারে। সো যেগুলো দাগাই দিচ্ছে এগুলো ভোলা যাবে না, বুঝছেন, এগুলো ভোলা যাবে না। 2 এর নিয়ম উদাহরণ সহ ব্যাখ্যা করো, একবার দেখে যাবেন, এত আসার সম্ভাবনা কম। রাসায়নিক বিক্রিয়া কেন সংঘটিত হয়, দরকার নাই, মানে এত বেশি আসে না এগুলো। আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া উল্লেখ করো, এই যে আয়নিক বন্ধন মানে কি, একটা ইলেকট্রন ছাড়ে, একজন গ্রহণ করে, যুক্ত হয়। যেমন মনে করেন আমি এইভাবে উদাহরণ দিব, সোডিয়াম, সেই ইলেকট্রন ছাইরা কি পরিণত হবে, সোডিয়াম প্লাসে, গ্যাসিয়াস স্টেট মেনটেন করতে হবে। ক্লোরাইড আয়ন ইলেকট্রন গ্রহণ করে কি করবে, যেমন ক্লোরিন, লেটস সে ক্লোরিন, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে কি হবে, ক্লোরাইড আয়ন হবে। তাহলে একজন ছাড়বে আর একজন গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, একজন সোডিয়াম প্লাস, একজন ক্লোরাইড আয়ন, মানে একজন ক্যাটায়ন হবে, একজন অ্যানায়ন হবে, এরা মিলে একটা যৌগ তৈরি করবে যার নাম হচ্ছে আয়নিক যৌগ। দ্যাটস ইট। সমযোজী বন্ধন, এই যে এগুলা একবার করে পড়ে যাবেন, এগুলা থেকে এগুলো ইজি প্রশ্ন। অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা অ্যামোনিয়াম না। যৌগে কয়টি কয়টি বন্ধন বিদ্যমান, আচ্ছা এগুলো আসলে আপনি পারবেন না, বাট আমি একটু বুঝাই দিচ্ছি। অ্যামোনিয়াম, দেখেন অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, নাইট্রোজেনের লাস্টে কয়টা ইলেকট্রন দেখেন তো, এখানে 3টা। নাইট্রোজেনের লাস্টে ইলেকট্রন কয়টা বলেন তো ভাই? নাইট্রোজেনের লাস্টে ইলেকট্রন প্রথমে 2টা, পরে কয়টা, 5টা, মানে 7টা। তাহলে প্রথমে 2টা, পরে কয়টা, 5টা। 5টার ভিতরে কয়টা দেখতেছেন, 3টা, আরো কয়টা আছে, 2টা আছে। এই 2টা ইলেকট্রন আমরা কি বলবো, লোন পেয়ার বলবো। কি বলবো, লোন পেয়ার বলবো। কি বলবো, লোন পেয়ার বলবো। এখন এইচ প্লাস মানে কি দেখেন তো, এইচ প্লাস মানে হচ্ছে ওর কোনো ইলেকট্রন নাই। এইচ প্লাস মানে কি, এতিম, অভাগা, ওর কোনো ইলেকট্রন আছে নাই। তো আপনার কিছু ফ্রেন্ড আছে না, অভাগা, জীবনে কিছু খাওয়ায় না, খাইতে গেলেন পকেট থেকে 10 টাকাও বের হবে না, বলবে মামা বিষ খাওয়ার টাকা নাই, অথচ দেখবেন মাইয়া গোপিসে ঠিকই টাকা খরচ করতেছে। আছে না এরকম কিছু বন্ধু? আছে। তো এই যে আপনি যখন খাইতে নিয়ে যাবেন, বিলটা কার দিতে হবে, আপনার দিতে হবে, আপনার একা বহন করতে হবে। সো এই যে দেখেন, এই এইচ প্লাস আইসা নাইট্রোজেনে বলতেছে ভাই আমার ইলেকট্রন নাই, করি দুঃখ। তো নাইট্রোজেন বলবো আচ্ছা ঠিক আছে, আমার লোন পেয়ার আছে, তুই আপাতত এটা দিয়ে কাজ চালা। তো এই যে তীর চিহ্ন দিলাম, আমি কেন শুধু দাগ দিলাম না, দেখেন দাগ দেওয়ার নিয়ম আছে। নাইট্রোজেন যদি একটা ইলেকট্রন দিত, হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন দিত, তাইলে একটা বন্ধন হইতো। বাট এখানে বোঝানো হচ্ছে কি, যে নাইট্রোজেন পুরা 2টা ইলেকট্রন দিছে, আর হাইড্রোজেন ও কি, ও অবাগা, এতিম, ওর কোনো ইলেকট্রন নাই। সো মানে একজন দিচ্ছে। তো একজন যদি বন্ড তৈরি করে, একজন যদি বন্ড তৈরি করে, একজন যদি ফুল শেয়ারটা দেয়, ওটাকে আমরা বলি সন্নিবেশ বন্ধন। কি বলবো, সন্নিবেশ সমযোজী বন্ধন। সো এই যে এটাই আসলে পড়ালেখা। তাহলে এই যে এইচ প্লাস আর এই যে সিএল মাইনাস, তাহলে এই যে প্লাস আর মাইনাসের ভিতরে কি থাকে, একটা আয়নিক ইন্টারাকশন থাকে। প্লাস আর মাইনাসের ভিতরে কি থাকে, একটা অদেখা বন্ধন থাকে। এটাকে আমরা কি বলি, আয়নিক বন্ধন।
যেমন NaCl এর ভিতরে কি আপনি কোনো সময় দাগ দেন না, কেন? কারণ প্লাস আর মাইনাসের ভিতরে যে বন্ধনটা থাকে এটা আসলে আপনি দেখতে পারবেন না, এটা হলো গুপ্ত বন্ধন, বুঝছেন? এটা হলো অদৃশ্য বন্ধন। যেমন আমার আর আপনার বন্ধন, আপনি আছেন মনে করেন পটুয়াখালীতে, আপনি ক্লাসটা করতেছেন, আমি আপনারে চিনি না, ব্যক্তিগতভাবে চিনি না, আপনি আমারে চিনেন ব্যক্তিগতভাবে চিনেন না, বাট আপনি পরীক্ষায় যখন খারাপ করবেন কষ্টটা কে পাবে? সবার আগে আমি পাবো। আপনার পরীক্ষায় ভালো করার জন্য আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ক্লাস নিচ্ছি। এই যে আপনার আর আমার ভিতরে অদেখা অদৃশ্য একটা সম্পর্ক, স্ট্রং সম্পর্ক, এটাই হচ্ছে আয়নিক বন্ড। ব্যাপারটা বোঝা গেছে কিনা? সো এটা হচ্ছে আয়নিক বন্ড। তাহলে এই যে আয়নিক বন্ড, আর এটাকে আমরা বলবো হচ্ছে সমযোজী বন্ধন। কি বলবো? সমযোজী বন্ধন। আর এই যে দেখেন নাইট্রোজেনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সাথে শেয়ার করতেছে, হাইড্রোজেনের একটা নাইট্রোজেনের সাথে শেয়ার করতেছে, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। এগুলো কি সমযোজী? সরি, এটা হচ্ছে সন্নিবেশ। হ্যাঁ, সন্নিবেশ। তাহলে সমযোজী, সন্নিবেশ, আয়নিক, 3 ধরনের বন্ধন থাকে। এটা ভালো প্রশ্ন কিন্তু, হ্যাঁ এটা ভালো প্রশ্ন, এটা আসতে পারে। মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন কাকে বলে? কাকে বলে থেকে প্রশ্ন আসবে সর্বোচ্চ, এই যে যেমন আমরা অ্যামোনিয়ার উদাহরণটা দিয়ে দেখাই দিব, অ্যামোনিয়াটাই দেখাই দিব। এই যে বন্ধনজোড় মানে কি? এই 3 দুগুণা 6টা ইলেকট্রন হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন। তাহলে জোড়া কয়টা? 3টা। আর মুক্তজোড় কয়টা? মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে এই যে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে একটা। সমযোজী সময় নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন? কারণ এদের ভিতরে দুর্বল ভ্যান ডের ওয়ালস বল থাকে। CaCl2 বিদ্যুৎ পরিবহন করে কেন? এগুলো একটু পড়ে যায়। বিদ্যুৎ পরিবহন করে কেন? এগুলো একটু পড়ে যায়। ইজি। যোজ্যতা ইলেকট্রন একই কেন? ভাই দেখেন, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এরা তিনজনই কি হাইড্রোজেনেরই আইসোটোপ, মানে এরা তিনজনই হাইড্রোজেনই। মানে আপনার বাসায় কি চাল খায়? আপনার বাসায় খায় হচ্ছে নাজির শাইল চাইল। আমার বাসায় কি চাল খাওয়া হয়? লতা। আরেকজনের বাসায় কি চাল খাওয়া হয়? মিনিকেট। আরেকজনের বাসায় কি চাল খাওয়া হয়? বাসমতি। কথা বুঝেন, সবই কিন্তু চাল। এটা কি অন্য কিছু না? চাল চাল, তাই না? সো যেহেতু একই জিনিস, তাই এদের যোজ্যতা ইলেকট্রন একই থাকবে। অক্সিজেন ও জার্মান অক্সিজেনের মধ্যে দুজন একই, এগুলো আসে না। কোনো মূল্যে যোজনীয় জারণ সংখ্যা 1 নয়। এটা ভালো প্রশ্ন, এটা আমরা চ্যাপ্টার 7-এ পড়বো। পারমাণবিক সংখ্যা 11 হইলে যোজনী ইলেকট্রন একই কেন? আচ্ছা, পারমাণবিক 11 মানে কি? সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 1। সরি, সোডিয়ামের সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 1। আর যোজনী কত? যোজনীও কিন্তু আসলে 1। কেন? কারণ ও একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়াম প্লাস তৈরি করে। সোডিয়াম প্লাস মানে কি? ওর একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে এখানে ইলেকট্রন কয়টা আছে? এখানে ইলেকট্রন আছে 10টা। 10টা ইলেকট্রন থাকলে ও কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের নিয়নের মতো আচরণ করবে। সো ওর মানে যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাই যোজনী 1। আর লাস্টে আছে কয়টা? এক ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রনও 1। মোটামুটি এইগুলা পড়লেই হয়ে যাবে। বোঝা গেছে কিনা? এখানে হচ্ছে সংকেত লেখার নিয়ম আছে, সংকেতটা লিখবেন। মানে কি? মানে জিনিসটা হচ্ছে এই নিয়মটা একটু ভালো করে পড়ে যাবেন, এটা আসতে পারে পরীক্ষায়। মানে পুরো একটা পার্টকে লিখতে হবে, যৌগমূলক, ওর যোজনী 3, ম্যাগনেসিয়ামের যোজনী 2, এরকম। প্রোপেনের সংকেত হলো এটা। সাধারণ নিয়ম অনুযায়ী সংকেতটি লেখা হয়েছে কিনা, এগুলো আসে না এত বেশি। 6-এর কম সেগুলোর দ্বারা অষ্টক নিয়ম মানা সম্ভব নয়। কেন? এগুলোর বলা হয় অষ্টক সংকোচন। 6-এর কম মানে কি? ও তো অষ্টক হইতে পারছে না, তাই না? দুটি পরমাণুর রাসায়নিক পূর্ব শর্ত কি? এটা একটা ভালো প্রশ্ন, এটা আসতে পারে। পূর্ব শর্ত হচ্ছে এরা আদান প্রদান মানে আয়নিক বা শেয়ার মানে সমযোজীর মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হবে। দুইটি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 এর বেশি হবে, তাহলে আয়নিক বন্ধন হবে। 0.5 এর কম হলে অপোলার সমযোজী, 0.5 থেকে 1.7 হলে পোলার সমযোজী। বেশ সুন্দর একটা কথা বলছে। এটা আসলে আপনি বুঝবেন না, এখন আমি বুঝাই দিচ্ছি, তাহলে বুঝবেন। মনে করেন পানি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। এদের পার্থক্য কত বলেন তো? 1.4। 3.5 থেকে 2.1 বিয়োগ দেন, 1.4 আসবে। এই 1.4 কি এই রেঞ্জের ভিতরে না? তাই এটা পোলার সমযোজী। মনে করেন CCl4, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5। ক্লোরিনের কত? 3। এদের পার্থক্য কত? 0.5, তাই না? তো দেখেন এটা কোন রেঞ্জে আছে? যে 0.5 বা 0.5 থেকে কম, তার মানে এটা অপোলার সমযোজী। বোঝা গেছে কিনা? আর মনে করেন HF,
ফ্লোরিনের তড়িৎ কত কত 4, হাইড্রোজেনের কত 2.1, এটার রেঞ্জ এটার গ্যাপ কত 4 থেকে 2.1 বিয়োগ দেন 1.9। তাহলে যাদের 1.7 এর বেশি এরা কি হবে? এরা আয়নিক হবে। বোঝা গেছে কিনা? ইলেকট্রন সংখ্যা বেশি হলো ক্যাটায়নে প্রোটন সংখ্যা বেশি হয় না। এবারে প্রোটন সংখ্যা কি চেঞ্জ হইতে পারে? পারে না। দ্বিতীয় মূল্য এগুলো এত বেশি আসবে না, এগুলো নিয়ে এত বেশি প্যারা খায়েন না। হাইড্রোজেন ও 2H এর মধ্যে পার্থক্য একবার পড়ে যাবেন, এটা আসতে পারে, এটা আসতে পারে, ছোট প্রশ্ন তো আসতে পারে। এই যে এই জায়গায় আমি ভাইয়া আরো কিছু লিখছি, আরো কিছু দিয়ে দিছি, এগুলো আপনি একটু দেখে যাবেন। যেমন সালফার ট্রাইঅক্সাইডে সালফারের যোজনী 0 ব্যাখ্যা করো। কেন সালফার ট্রাইঅক্সাইডে দেখেন, সালফার ট্রাইঅক্সাইডে এখানে কত যোজনী ব্যবহার করা হয়েছে? 6। সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে কত যোজনী ব্যবহার করা হয়েছে? 6। আর সালফারের সর্বোচ্চ যোজনীয় 6। তাহলে কার্যকরী 6, সর্বোচ্চ 6 মাইনাস 0। কার্যকরী সর্বোচ্চ, যেমন আমাদের এখন আমার আর রিদওয়ানের সুপ্ত যোজনী হচ্ছে 0। কেন? কারণ আমরা আপনাদের জন্য 100/100 ট্রাই করতেছি, মানে আমাদের সর্বোচ্চ 100, আমরা দিতেছিও 100, তার মানে কোনো সুপ্ত আছে না। বোঝা গেছে কিনা? ওকে। তো সালফার ট্রাইঅক্সাইডের সুপ্ত যোজনী 0। পরিবর্তনশীল যোজনী বলতে কি বোঝায়? যাদের একাধিক জারণ মান থাকে, যেমন ফেরাস ফেরিক, স্ট্যানাস স্ট্যানিক, এগুলো হচ্ছে পরিবর্তনশীল জারণ মান। একবার রিডিং পড়ে নেবেন। কার্বনেটকে যৌগমূলক বলা হয় কেন? এই যে জায়গায় সুন্দর করে লেখা আছে, যদি একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে তাকে যৌগমূলক বলে, এবং অন্য একটি মৌলের ন্যায় আচরণ করে। কার্বন একটি যৌগমূলক কেন? কারণ এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, আবার এটা একটা আয়ন, ঋণাত্মক আয়ন। ওকে। অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম এর মধ্যে পার্থক্য লেখা। অ্যামোনিয়া হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ, বাট অ্যামোনিয়াম কি নিরপেক্ষ যৌগ? না। মোট চার্জের পরিমাণ 0, এখানে মোট চার্জের পরিমাণ +1। মাথার উপরে চার্জটাই হচ্ছে জারণ মান। একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এখানে মুক্ত জোড় থাকবে। অ্যামোনিয়ামের ভিতরে মুক্ত জোড় থাকে? থাকে না। কেন? ওই যে এতিমরে দিয়া দেয়, H+ রে দিয়া দেয়। বুঝছেন? সো এটা একটা ভালো প্রশ্ন। এই যে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন, ভাইয়া সুপার ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য লেখো। আয়নিক বন্ধন শক্তিশালী বন্ধন, ওই যে আমার আর আপনার বন্ধন কি শক্তিশালী বন্ধন। পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়, এখানে কি হয়? শেয়ার হয়। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে। দ্রবণীয়তা কম থাকে, দ্রবণীয়তা বেশি থাকে। আয়নিক যৌগরা পানিতে বেশি দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগরা কম দ্রবীভূত হয়। আয়নিক যৌগদের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকে। সমযোজী বন্ধনের যৌগদের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট কম থাকে। তারপরে গ্লুকোজ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না কেন? গ্লুকোজ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না কেন? এটা প্রশ্ন আসতে পারে, একটু পড়ে নেবেন। ওকে। গ্লুকোজ হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। কঠিন অবস্থায় খাবার লবণ বিদ্যুৎ পরিবহন করে না। ভাই কঠিন অবস্থায় মানে আয়নটা ছুটবো কেমনে? আয়ন ছোটাছুটি না করলে কি ইলেকট্রন পরিবহন হবে? এই আয়ন যদি ছোটাছুটি না করে ইলেকট্রনের কি পরিবহন হবে? হবে না। তার মানে বিদ্যুৎ পরিবহনও হবে না। HCl একটি পোলার যৌগ, পানি একটি পোলার যৌগ, এগুলো একবার করে পড়ে যাবেন। পোলার মানে কি? ওই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7 এর ভিতরে থাকে তাহলে এটাকে আমরা বলবো পোলার। সো সমযোজী যৌগ বিদ্যুৎ অপরিবাহী, মানে একই প্রশ্ন বারবার ঘুরায় ফেরায় দিছে আর কি। আচ্ছা, ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা এই যে আপনার বইয়ে আছে, এটা আপনার বইয়ে আছে। সকল ধাতুই বিদ্যুৎ পরিবাহী, ধাতুর স্ফুটিকে মুক্তভাবে ইলেকট্রনগুলো বিচরণ করে বিদ্যুৎ পরিবহন করে। সো এটা ওফ, আমাদের চ্যাপ্টার 3 শেষ আলহামদুলিল্লাহ। মানে মানে 3টা চ্যাপ্টার শেষ। এটা হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এর প্রশ্ন কম, চ্যাপ্টার 6 এর প্রশ্ন কম। চ্যাপ্টার 6 হচ্ছে ম্যাথের চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার থেকে যদি একটা সংক্ষিপ্ত প্রশ্ন দেয়, মনে করেন আপনাকে বললো কপার সালফেটে কপারের শতকরা পরিমাণ নির্ণয় করো। সো এটাও কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে। কপার সালফেট মানে তুতের ভিতরে ব্লু ভিট্রিওলে পানির পরিমাণ নির্ণয়, পানির শতকরা পরিমাণ নির্ণয় করো। তুতের মধ্যে পানির শতকরা পরিমাণ নির্ণয় করো, এটা শতকরা সংযুতির ম্যাথ দিয়ে দিল। এটাই কিন্তু কি? এটাই কিন্তু আপনার একটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কাজ করবে। বোঝা গেছে কিনা ভাই? ওকে। তো আসেন চ্যাপ্টার 6 আমরা বেশিক্ষণ কথা বলবো না। চ্যাপ্টার 6 হচ্ছে ম্যাথের চ্যাপ্টার। আমরা সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাসে ম্যাথগুলো দেখছি, সো টেনশনের কোনো কারণ নাই। আসেন, ইথিন ও বিউটিনের স্থূল সংকেত একই, ব্যাখ্যা করো। আরে জ্ঞান জানতো। ইথিন মানে কি? এর আবার অর্গানিক আসলো কেন? ইথিন মানে এইটা। বিউটিন মানে কি? বিউটিন মানে এইটা। এই এরে কাটেন, 2 দিয়ে কাটেন, এরে 2 দিয়ে কাটেন, এরে 2 দিয়ে কাটেন। ওই যে আমরা এরকম করি না, মনে করেন AX BX কমন নেই না, তাহলে যারে কমন নেই এটা কি বাইরে রাখি না?
এরকম। সো আমরা এই যে 2 আর 4 এর মধ্যে 2 কমন নিছি, তাই এটা 4 আর 2 এর মধ্যে 4 দিয়ে ভাগ করছি, সরি এটা একটু ভুল করছি, 4 আর 2 এর মধ্যে 4 দিয়ে ভাগ করছি এটা। তাহলে দেখেন তো এইটাই হচ্ছে স্থূল সংকেত, বুঝছেন কি না? এটাই হচ্ছে স্থূল সংকেত, এগুলোর বলা হয় স্থূল সংকেত, তাই না? সো এই স্থূল সংকেত কি হবে? সেম হবে। কার্বন ও হাইড্রোজেনের অনুপাত কি? 1:2। ক্লিয়ার? ওকে। একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে, এই যে মাত্র দেখাইলাম ইথিন ইথেন, একই হতে পারে কি? একই প্রশ্ন, একই প্রশ্ন, দেখেন একই প্রশ্ন। ইথাইন ও বেনজিনের স্থূল সংকেত একই, ওই যে সেম প্রশ্ন। দেখেন ইথাইন মানে কি? কমন নেন, 2 কমন নেন। বেনজিন মানে কি? বেনজিন মানে মনে আছে? বেনজিন মানে কি? এই যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। বলছি না এই চ্যাপ্টারের প্রশ্ন কম, বুঝছেন? এই চ্যাপ্টারের প্রশ্ন কম। কোন যৌগের আণবিক সংকেত ও স্থূল সংকেত একই হতে পারে কি? হ্যাঁ পারে, হ্যাঁ পারে। সালফিউরিক অ্যাসিডের হইতে পারে, এই যে এখানে একটা দেওয়া আছে, দেখে নেবেন। আণবিক সংকেত সমান বা গুণিতক, একই প্রশ্ন। যেমন সমান বা গুণিতক মানে কি? মনে করেন এই যে লেটস এইটা খেয়াল করেন, এই যে যেমন এইটা মাত্র আমরা পড়লাম, এটা কি গুণিতক না? মানে কি এই জায়গায় 2 গুণ করতে হচ্ছে, বাট মাঝে মাঝে তো এখানে একও থাকতে পারে। এক থাকলে কি হবে? ওইটাই হয়ে যাবে পুরোটা, ওইটাই পুরোটা হয়ে যাবে এরকম। সো একটু দেখবেন, আণবিক সংকেত জানার জন্য স্থূল সংকেত জানা প্রয়োজন, ব্যাখ্যা করো। মানে সব কিন্তু একই প্রশ্ন, বুঝছেন? সব একই প্রশ্ন, সব একই প্রশ্ন। সো এগুলো লাগবে না। ওকে। রাসায়নিক সমীকরণ কিভাবে বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করা হয়? মানে এই দেখেন, হাইড্রোজেন এটা গ্যাসীয়, অক্সিজেন গ্যাসীয়, আর পানি এখানে লিকুইড, পানি এখানে লিকুইড। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া সমতাকৃত সমীকরণ। এই বেটা, এটা একটু আগে দাগাই দিছিলাম, মনে আছে? এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড যে উভধর্মী অক্সাইড, অ্যাসিডের সাথে আর ক্ষারের সাথে বিক্রিয়া করে। লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় কেন? ওই যে দেখেন, যে লিমিটিং মানে ও শেষ হয়ে যায়, মানে ও পুরাপুরি বিক্রিয়া করে, ও পুরাপুরি বিক্রিয়া করলেই তো উৎপাদটা তৈরি হবে। ও পুরাপুরি বিক্রিয়া না করলে কি উৎপাদ তৈরি হবে? তৈরি হবে না, তাই না? সো যারটা শেষ হয়ে যাবে তার তা সেই পর্যন্তই তো বিক্রিয়া হবে। এরপরে কি আরেকজন একা একা বিক্রিয়া করবে? তা তো না, ও তো একা একা বিক্রিয়া করতে পারবে না। বিক্রিয়া মানে কি? দুজন মিলে একটা জিনিস তৈরি করবে। সো একজন তাড়াতাড়ি শেষ হয়ে গেলেও ও যতক্ষণ থাকবে ততক্ষণই তো উৎপাদটা তৈরি হবে। তাই লিমিটিং বিক্রিয়ক দিয়ে আসলে উৎপাদের পরিমাণ নির্ণয় করা হয়। লিমিটিং বিক্রিয়ক বলতে কি বোঝায়? যে যারটা শেষ হয়ে যাবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। সাদা বর্ণের বিশুদ্ধ কপার সালফেটকে বাতাসে রেখে দিলে নীল হয় কেন? ওই যে আর্দ্র ও অনার্দ্র অবস্থা। কপার সালফেট মানে কি? এখানে তুতের কথা বলা হচ্ছে। অনার্দ্র কপার সালফেটের সংকেত কপার সালফেট, বর্ণ হচ্ছে সাদা। আর আর্দ্র কপার সালফেট মানে কি? 5 অণু পানি, মানে এই যে তুতে, তুতে নীল। সাদা বর্ণের বিশুদ্ধ কপার সালফেটকে বাতাসে রেখে দিলে তা বাতাসের জলীয় বাষ্প থেকে পানি শোষণ করে নীল বর্ণ ধারণ করে। ঠিক আছে? মানে সাদাটা বাতাসের জলীয় বাষ্প থেকে পানিরা শোষণ করে, পানিরা শোষণ করলেই তো দেখেন, আগে ছিল একটুক, পানি শোষণ করার পরে এই যে একটুক পানি শোষণ করে ফেলছে, এখন কি হয়ে যাবে? নীল হয়ে যাবে, মানে তুতে হয়ে যাবে। বোঝা গেছে কিনা? শেষ। মানে চ্যাপ্টার 6 বেশি প্রশ্ন নাই, বুঝছেন? চ্যাপ্টার 6 বেশি প্রশ্ন নাই। এবার হচ্ছে চ্যাপ্টার 7। ভাইয়া চ্যাপ্টার 7 হচ্ছে, বলে দিই শোনো, সিকিউ ক্লাসটা করছো না? দেখো মনে, আচ্ছা তোমার আমি বুঝাই, দেখো তোমার আমি বুঝাই। মনে করো তুমি চ্যাপ্টার 7 পড়ো নাই, লেটস সে পড়ো নাই, দেখো দুধ তৈরি, হ্যাঁ, আমাদের ক্লাস আসে না কেন? এই যে আমাদের ক্লাস, কিরে আমাদের ক্লাস আসে না কেন? আল্লাহ, আসবে। আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজের ফ্রেন্ডরা, কি অবস্থা তোমাদের? সো আজকে ইঞ্জিনিয়ারিং মোডে না, এই দেখো, মনে করো তোমার চ্যাপ্টার 7 এ প্রবলেম, তুমি কি করবা? এই যে এটা চ্যাপ্টার 6 করাচ্ছি, এই যে এই যে দেখো চ্যাপ্টার 7 ভাইয়া পড়াচ্ছি, ঠিক আছে? এই যে চ্যাপ্টার 7 পড়াচ্ছি, তুমি যখন চ্যাপ্টার 7-এ চলে যাবা, চ্যাপ্টার 7-এ গিয়ে এই যে যেমন এটা চ্যাপ্টার 6 পড়াচ্ছি, স্থূল সংকেত আণবিক সংকেতের ম্যাথ করাচ্ছি, তাই না? তো এই চ্যাপ্টার 7-এ যখন তুমি যাবা, চ্যাপ্টার 7-এ গিয়ে থিওরিটা একটু পড়ে ফেলবা ভাইয়ের সাথে সাথে। যখনই থিওরি পড়ে ফেলবা তখন দেখবা হচ্ছে গিয়ে তোমার টপিকটা কভার হয়ে যাবে, বুঝছো কিনা? তখন তোমার টপিকটা কভার হয়ে যাবে। আসো, তো চ্যাপ্টার 7 ভাইয়া মাথায় রাখবা, চ্যাপ্টার 7 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের একটা আতুর ঘর, মানে কারখানা। এই জায়গা থেকেই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। মোমের দহন কোন ধরনের পরিবর্তন? এগুলো প্রশ্ন খুবই কম আসে, একটু জাস্ট রিডিং পড়বা। কেরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন, মানে কি এখান থেকে তোমার শর্ট প্রশ্ন আসতে পারে, বাট
চান্স খুবই কম, তাই আমি পড়াচ্ছি না। কেরোসিন বায়ুর অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প তৈরি করে। কেরোসিন মানে কি? উচ্চতর অ্যালকেন। লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন। লোহার ভিতরে মরিচা পড়বে, মানে ওই যে জলীয় বাষ্প আইসা বিক্রিয়া করে ফেরিক অক্সাইড বানাবে। ওকে, এই যে ফেরিক অক্সাইড বানাবে, তাহলে এটা কি হবে? একটা রাসায়নিক পরিবর্তন হবে। উভমুখী বিক্রিয়া বলতে কি বুঝো? যে বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হয়, একই সাথে দুইটা জিনিস হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া একমুখী করা যায়, হ্যাঁ করা যায়। মনে করেন একটা বিক্রিয়ায় গ্যাস উৎপন্ন হচ্ছে, এখন আমি পাতিলটা খুলে রাখলাম, তাহলে গ্যাসটা বাইরে চলে যাবে না? গ্যাস যদি বাইরে চলে যায়, ওই গ্যাসটাকে আপনি আবার হাত দিয়ে ধরতে পারবেন? কালেক্ট করতে পারবেন? ওইটা কালেক্ট করে কি আবার পিছনে নিতে পারবেন? পারবেন না। তার মানে একটা খোলা পাত্রে যদি বিক্রিয়া করেন তাহলে কি হবে না? বিক্রিয়াটা আর উভমুখী থাকবে না, একমুখী হয়ে যাবে। বা মনে করেন কোনো একটা অদক্ষেপ পড়ছে, আমরা অদক্ষেপটাকে সাইড করে নিলাম, পদক্ষেপটাকে আলাদা করলাম, এখন কি ওই বিক্রিয়াটার পিছনে নেওয়া যাবে? নেওয়া যাবে না। সো উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়। ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন উভমুখী হতেই পারে। ম্যাগনেসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে অবশ্যই বদ্ধ পাত্রে হইতে হবে। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, খোলা পাত্রে রাখলে গ্যাস তো উড়ে যাবে, বদ্ধ পাত্রে রাখলে গ্যাস দিয়ে আবার ওইটা বানানো যাবে। বুঝছেন কিনা? রান্নার সময় প্রাকৃতিক গ্যাসের দহন একটা মিথেন যদি পুরান, তাহলে কি পাওয়া যাবে? কার্বন ডাইঅক্সাইড, পানি আর হিট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? হিট পাওয়া যাবে। জারক ও বিজারক বলতে কি বোঝায়? এই যে এগুলো হচ্ছে ভালো প্রশ্ন, আমি এগুলো দাগাই দিচ্ছি। জারক ও বিজারক বলতে কি বোঝায়? এগুলো দাগাই দিচ্ছি। জারক ও বিজারক বলতে কি বোঝায়? যে বিক্রিয়ায় দেখেন, আমি আপনারা কালকে পড়াইছি, আপনারা কালকে সুন্দর করে পড়াই দিছি। এমসিকিউ ক্লাসে ঢুকেন, দেখবেন প্রথমে পড়াই দিছি। দেখেন, যে ইলেকট্রন গ্রহণ করে তার সে বিক্রিয়ার নাম কি? বিজারণ। যে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, যে বিজারণ ঘটায় তার নাম কি হবে? জারক হবে। তার নাম কি হবে? জারক হবে। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে তার নাম হচ্ছে জারক। দেখেন, যে বিক্রিয়ক ত্যাগ করে তাকে বিজারক বলে, আর যে বর্জন করে তাকে আরে দুইটা একই জিনিস দিছে, যাই হোক, এখানে হয়তো এই যে গ্রহণ করে তাকে জারক বলে, আর ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক বলে। ওকে, একই ভাষা আর কি দুইটা। সোডিয়াম প্লাস একটা জারক। এগুলা খুবই ইজি প্রশ্ন, এগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। ফ্লোরিনকে জারক বলা হয়, যে ইলেকট্রন গ্রহণ করে সে জারক। ফ্লোরিন কি? লাস্টের দিকে আছে, মানে অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে, মানে জারক। ক্লোরাইড আয়ন একটা বিজারক। এগুলোর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এই যে এটা ভাইয়া দেখেন, এমসিকিউ ক্লাসে পড়াইছি, মনে আছে? কালকে পড়াইছি, কালকে ক্লাসে সুন্দর করে পড়াইছি। যেমন দেখেন, ফেরাস কি সামনে যাইতে পারে, মানে কি? ওই ইলেকট্রন যখন গ্রহণ করবে, যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তখন কি হবে? আচ্ছা, এইভাবে বুঝাই। দেখেন, আয়রন থেকে ফেরাস হয়, তাই না? আয়রন দুইটা ইলেকট্রন ছাইড়া দিলে ফেরাস হবে, আর ফেরাস আবার যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হবে হচ্ছে ফেরিক, তাই কি না? হ্যাঁ ভাইয়া। এখন চিন্তা করে দেখেন, এই যে ফেরাসটা, ও দুই দিকে যাইতে পারে, ও সামনেও যাইতে পারে, ও পিছনেও আসতে পারে, ও সামনেও যেতে পারে, পিছনেও আসতে পারে। মানে এই ফেরাসটা যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে? ফেরিক হবে। আর এই ফেরাসটা যদি আবার দুইটা ইলেকট্রন গ্রহণ করে, কেন? আয়রন দুইটা ইলেকট্রন ছাইড়া দেওয়া ওইটা হয়েছে, তাহলে ও যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে, দেখেন ওর দুইটা ঘাটতি আছে, ও যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে? আয়রন হবে। তাহলে এবার একটু বুঝেন, ফেরাস ছাড়তেও পারে, ফেরাস গ্রহণও করতে পারে। তার মানে ফেরাস যখন ইলেকট্রন ছাইড়া দেয়, দেখেন ফেরাস ইলেকট্রন ছাইড়া দিচ্ছে, তার মানে ও কি হবে? ও হবে বিজারক। কেন? ইলেকট্রন ছাড়া মানে কি? জারণ বিক্রিয়া, যার জারণ হয় তাকে বলা হয় বিজারক। Fe2+ হচ্ছে গ্রহণ করা মানে বিজারণ মানে জারক। কালকে ক্লাসে পড়াইছি, তাই না? সো এই যে এইভাবে আপনাকে ব্যাখ্যা করে দিয়ে আসতে হবে। এই যে এটা ভালো প্রশ্ন, কিন্তু এটা একটা বেশ ভালো প্রশ্ন, এই জায়গায় অন্য কাউরেও দিতে পারে। কালকে ক্লাসটা দেখবেন কিন্তু অবশ্যই। যোজনীয় জারণ সংখ্যা 1 নয় কেন? দেখো, যোজনীয় জারণ সংখ্যা 1 নয়, যোজনী 0 হইতে পারে না, জারণ সংখ্যা কিন্তু 0 হইতে পারে। যোজনী ভগ্নাংশ হইতে পারে না, জারণ মান ভগ্নাংশ হইতে পারে। কথা বোঝানো গেছে? ওকে। এই যে যোজনীয় জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লেখো। এই যে ঋণাত্মক হইতে পারে না, ঋণাত্মক ধনাত্মক হইতে পারে, সর্বদা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হইতে পারে। যৌগ ক্ষার ধাতুর সময় জারণ সংখ্যা 1 ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা মানে এগুলো আসে না, এগুলো কম আসে, বাট এই যে এগুলো কিন্তু একটু পইরা যায়। ফসফেটের জারণ সংখ্যা, এই যে দেখো, জারণ সংখ্যা নির্ণয় একটা প্রশ্ন আসলে তোমার জন্য ভালো, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, তাই না? একটা প্রশ্ন আইসা পড়তে পারে। এই দেখো, সালফারের জারণ, এগুলো কিন্তু সব পড়ানো হয়েছে। সোডিয়াম এটাকে বলা হয় কি? সোডিয়াম থায়োসালফেট। এই যে এই এক্স ধরো,
-6 সেরে গেলে +6 -2 4/2, তার মানে কত আসবে +2। তো এই যে এগুলো কিন্তু সুন্দর প্রশ্ন, মানে এইখান থেকে প্রশ্ন আসতেই পারে। এবার দেখো কে দর্শকায়ন, দেখবা হচ্ছে কার, যা আমরা বলছিলাম সালফেট হচ্ছে দর্শকায়ন। দেখো সালফেটের জারণ মান কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। একটা বিক্রিয়ায় যার জারণ মান চেঞ্জ হয় না তাকে আমরা কি বলি? দর্শকায়ন বলি। এই যে N2O2 একটি সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া মানে কি? দুইটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে যখন এটা যৌগ তৈরি করে। নাইট্রোজেন, এখানে অন্য কেউ আছে না। অক্সিজেন, এখানে অন্য কেউ আছে না। তার মানে এরা কি? এটা মৌলিক পদার্থ, দুইটা মৌলিক পদার্থ মিললে যৌগ তৈরি করছে, তাই এটা একটা কি? সংশ্লেষণ বিক্রিয়া। তারপরে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া নয়। দেখো এটা কি মৌলিক পদার্থ? না। এটা কি মৌলিক পদার্থ? না, বাট যৌগ তৈরি করছে, যুক্ত হয়ে যৌগ তৈরি, মানে এটা কি? জাস্ট সংযোজন। উপরেরটার দিকে তাকাও, এটা কি মৌলিক? হ্যাঁ। এটা কি মৌলিক? হ্যাঁ মৌলিক। যা যুক্ত হয়েছে, তার মানে কি? এটা সংযোজন প্লাস সংশ্লেষণ প্লাস সংশ্লেষণ। বুঝা গেছে? ওকে। বিয়োজন বিক্রিয়া বলতে কি বোঝায়? প্রশমন বিক্রিয়া নন রেডক্স কেন? প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ নয় কেন? মানে কি এখানে H+OH- মিলে পানি তৈরি করে, জারণ মানের ওইরকম কোনো পরিবর্তন হয় না, তাই নন রেডক্স বিক্রিয়া। একটি সাধারণ উৎপাদ থাকে। দেখো প্রায় সকল প্রশমন বিক্রিয়া একটা সাধারণ উৎপাদ থাকে, এই কথাটার মানে কি? প্রায় সকল প্রশমন বিক্রিয়া একটি সাধারণ উৎপাদ থাকে, মানে দেখো তুমি ওই যে আমরা এটাও কিন্তু কালকে ক্লাসে ব্যাখ্যা করছি, তুমি যেই অ্যাসিড নাও, যেই ক্ষার নাও, যা মন চায় নাও, সবসময় কিন্তু পানি তৈরি হবে। সবসময় কি তৈরি হবে? পানি তৈরি হবে। প্রশমন বিক্রিয়া তাপ শক্তি ধ্রুব থাকে কেন? এটাও বলছি। দেখো মানে তুমি মনে করো, তুমি দেখো তুমি নিছো HCl, আরেকজন নিছে সালফিউরিক অ্যাসিড। তুমি নিছো NaOH, আরেকজন নিছে মনে করো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। মানে যে মনে করো তুমি একটা অ্যাসিড নিছো আর তোমার একটা ফ্রেন্ড আরেকটা অ্যাসিড নিছে, তুমি একটা খান নিছো, তোমার একটা ফ্রেন্ড আরেকটা খান নিছে। দেখো তোমার এখান থেকে কি লবণ তৈরি হবে? ভাই NaCl তৈরি হবে। আরেকজন থেকে এখানে কি তৈরি হবে? সোডিয়াম সালফেট তৈরি হবে। মানে দেখো লবণ কিন্তু আলাদা হয়ে গেছে। দেখ সরি, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট তৈরি হবে। দেখো লবণ কিন্তু আলাদা, বাট দেখো দুই ক্ষেত্রে কি তৈরি হচ্ছে? পানি তৈরি হচ্ছে। তার মানে আসলে প্রশমন বিক্রিয়া নান আদার দেন কি তৈরির বিক্রিয়া? পানি তৈরির বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া নান আদার দেন কি তৈরির বিক্রিয়া? পানি তৈরির বিক্রিয়া। আর একটা বন্ড যখন তৈরি হয়, যেমন দেখো এই যে অ্যাসিড থেকে আসা H+ আর ক্ষার থেকে আসা OH- মিলে কি তৈরি করে? পানি তৈরি করে। অ্যান্ড একটা বন্ড বন্ড ক্রিয়েট হওয়া মানে কি? এখানে এক্সোথার্মিক বন্ড ক্রিয়েট হওয়া মানে কি বলতো? এটা একটা এক্সোথার্মিক। বুঝছো? তাপ শক্তি ধ্রুব থাকে। তীব্র অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়া তাপের অ্যাসিড বা ক্ষারের উপর নির্ভর করে না। হ্যাঁ ওইটাই তো বললাম, তাপের পরিবর্তন অ্যাসিড বা ক্ষারের উপর নির্ভর করে না, H+ আর OH- এর উপর নির্ভর করে। বুঝছো কাহিনী? ওকে। এই যে এবার হচ্ছে একটা করে খালি বিক্রিয়া দেখবা, প্রত্যেকটা বিক্রিয়া সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। প্রত্যেকটা বিক্রিয়া সম্পর্কে আইডিয়া থাকতে হবে, নাহলে তুমি মানে এসকিউ অ্যান্সার করতে পারবে না। চ্যাপ্টার 7 হচ্ছে এসকিউর কারখানা। কি বলেছি? চ্যাপ্টার 7 হচ্ছে এসকিউর কারখানা। অদক্ষেপণ বিক্রিয়া বলতে কি বুঝো? যে বিক্রিয়া তরল বিক্রিয়ক পদার্থ কঠিন উৎপাদে পরিণত হয়, মানে কি? ওই যে ধরো একটা জিনিসের অদক্ষেপ তৈরি হয়। দুইটা উদাহরণ মনে রাখবা, সব জিনিস প্রত্যেকটা দুইটা করে উদাহরণ মনে রাখো না। সিলভার নাইট্রেট প্লাস NaCl দাও, তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইডের সাদা অদক্ষেপ তৈরি হবে। বুঝছো না বুঝো নাই? তাহলে যে বিক্রিয়া তরল বিক্রিয়ক পদার্থ কঠিন উৎপাদে পরিণত হয়, তলদেশে জমা থাকে, এই যে এগুলো জমা থাকে, তাই এটাকে আমরা কি বলবো? এটাও কিন্তু সাদা কালার, উপরেরটাও সাদা কালার। এটাকে আমরা বলবো হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। দুইটা করে উদাহরণ দিবা। হাইড্রোলাইসিস বিক্রিয়া মানে কি? দুইটা জিনিস ভেঙে গেছে। যে এখানে আরেকটা উদাহরণ দিয়ে দাও। তুমি যে জিনিসটা পারো, বুঝছো, ওই জিনিসটার প্রপার ইউজ করবা। বুঝছো? তাহলে কি হচ্ছে যে তুমি দুইটা দুইটা করে উদাহরণ দিয়ে দিবা, যে ভাইয়া যে বিক্রিয়া পানিটা ভাঙ্গা যায় তাকে আমরা বলবো কি? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। হাইড্রেশন মানে পানি যোজন, যেমন এখানে কপার সালফেট 5 পানি দিছে, তুমি এখানে কি দিবা? দিয়ে দাও। বুঝছো কিনা? সো এই যে আদ্র বিশ্লেষণ ও পানি যোজনের মধ্যে পার্থক্য, এগুলো আসে না, বাট ওই যে তোমাকে ডিরেক্টলি ব্যাখ্যা দিতে বলবে আর কি।
সমনুকরণ বিক্রিয়া ব্যাখ্যা করো। যাদের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন, তারা একজন আরেকজনের সমাণু। কোনো রাসায়নিক বিক্রিয়ায় পুনর্বিন্যাসের মাধ্যমে একটি সমাণু থেকে অপর একটি সমাণু উৎপন্ন হলে, আগে তুমি সমাণু সংজ্ঞা লিখবা যে রাসায়নিক আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এই ধরনের যৌগকে আমরা কি বলি? পরস্পরের সমাণু বলি। ওকে, তারপর তুমি লিখবা হচ্ছে গিয়ে এটা পুনর্বিন্যস্ত হয়ে এরকম তৈরি হয়, মানে এটা দেখো, এটা হচ্ছে আয়নিক বন্ধন, এটা হচ্ছে গিয়ে কি? সমযোজী বন্ধন। তাদের মধ্যে মিনিমাম ভৌত বা রাসায়নিক ধর্মে একটা না একটা পরিবর্তন থাকে, মাথায় রাখবা। সমাণুদের মধ্যে একটা ক্রাইটেরিয়া কি? একটা মিনিমাম ক্যারেক্টারিস্টিক, এটাও লিখবা যে তাদের দুইজনের ভৌত বা রাসায়নিক ধর্মে যে কোনো একটা মিনিমাম চেঞ্জ থাকবে। ভৌত বা রাসায়নিক পরিবর্তনে মিনিমাম একটা বা দুইটা ধর্মের পরিবর্তন হবে, ধর্মের পার্থক্য থাকবে। ধর্মের কি থাকবে? পার্থক্য থাকবে। সমানুকরণ বিক্রিয়া পুনর্বিন্যাস ঘটে। পুনর্বিন্যাস মানে কি? এরা নিজেরা নিজেরা পুনর্বিন্যস্ত হয়। C2H6O দুইটা সমাণু সম্ভব। ওই যে মনে আছে বলছিলাম কালকে, মানে এটা আমরা অর্গানিকে পড়ছিলাম, যদি অ্যালকেনের মতো থাকে, সাথে একটা অক্সিজেন থাকে, ওটাকে আমরা বলবো অ্যালকোহল আর ইথার। ইথার মানে কি বলো? এটা আমি একটু ভাইয়া পড়াই দিই, হ্যাঁ পড়াই দিই। দেখো তোমাকে এই প্রশ্নটাই দিব সর্বোচ্চ। দেখো এই যে C2H6, এটা দেখতে কি অ্যালকেনের মতো না? দেখো এইভাবে লেখা যায় কিনা? অ্যালকেন অক্সিজেন লেখা যায় না? C2H6 মানে কি? অ্যালকেন না? C2H6 মানে কি? অ্যালকেন কিনা? C2H6 মানে কি? অ্যালকেন। অ্যালকেনের সাথে একটা অক্সিজেন। C2H6 মানে অ্যালকেন, অ্যালকেনের সাথে একটা অক্সিজেন। C2H6 মানে অ্যালকেন, অ্যালকেনের সাথে একটা অক্সিজেন। হয়েছে? হয়েছে। যদি এরকম থাকে, এটা আসলে দুইটা দুইটা কম্বিনেশন সম্ভব। একটা হচ্ছে অ্যালকোহলের কম্বিনেশন, একটা হচ্ছে ইথারের কম্বিনেশন। অ্যালকোহল মানে হচ্ছে ROH, আর ইথার মানে হচ্ছে ROR। বুঝছো? আসো তাহলে আমরা দুইটা করে দিই। লেটস সে তোমার কাছে আছে এটা C2H6O। দেখো তো এটা অ্যালকেনের মতো একটা অক্সিজেন আছে না অ্যালকেনের সাথে? তাহলে তুমি কি করবা? দুইটা কার্বন দিয়ে অ্যালকাইল বানাও তো। ভাই দুই কার্বন অ্যালকাইল মানে কি? ইথাইল, 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 ইথাইল। এই যে নাম ভাই, এটার নাম হচ্ছে ইথাইল। ইথাইল, তারপরে অ্যালকোহল মানে কি? ROH। এবার একটা কাজ করবা, বুঝছো? এবার একটা কাজ করবা, এই অক্সিজেনটাকে না ভিতরে ঢুকাই ফেলবা। এই অক্সিজেনের ভিতরে ঢুকাই ফেলো, অক্সিজেনের ভিতরে ঢুকাও। আর CH2 আর H আছে না, এটা একসাথে লেখো। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে ইথার। আবার মনে করো আরেকটা উদাহরণ নাও, C3H8O। তাহলে 3 কার্বনের অ্যালকাইল কি? তিন কার্বনের প্রোপাইল অ্যালকোহল। এবার আসো, আমি কি করবো? অক্সিজেনের ভিতরে ঢুকাই ফেলবো। এই যে CH2 আর H কে একসাথে লিখলাম, আর অক্সিজেনের ভিতরে ঢুকাই ফেললাম। তাহলে এটা কি হয়ে যাবে? মিথাইল ইথার ইথার, মিথাইল ইথাইল ইথার। ব্যাপারটা এরকম। আর এটা কি? ডাই মিথাইল, দুইটা মিথাইল আছে, ডাই মিথাইল ইথার, হোয়াটএভার। সো এটা কিন্তু আসতে পারে। এটা ভালো একটা প্রশ্ন, হ্যাঁ এটা ভালো একটা প্রশ্ন। তারপর আসো, পলিমারকরণ বিক্রিয়া বলতে কি বোঝা? আচ্ছা পলিমারকরণ তোমাদের নাই, বাট এটা কিন্তু চ্যাপ্টার 7, এটা চ্যাপ্টার 11 না। এটা চ্যাপ্টার 11 না, এটা চ্যাপ্টার 7। ওকে, সো একটু ভালো করে তাকাও। উচ্চচাপ প্রভাব মানে অসংখ্য মনোমার মিলে যখন একটা পলিমার তৈরি করে, ওটাকে আমরা বলি হচ্ছে, মানে অসংখ্য মনোমার একসাথে হয়ে পলিমার তৈরি করে। অনেকগুলো ইথিন একসাথে হয়ে কি তৈরি করতেছে? পলিথিন তৈরি করতেছে। কপারের দ্রব্যাদি ক্ষয় হয় না কেন? ব্যাখ্যা করো। কপারের দ্রব্যাদি বাতাসের অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে কপার অক্সাইডের আস্তরণ ফেলে দেয়, আস্তরণ ভেদ করে কপারের সংস্পর্শে আসতে পারে না। পিঁপড়ার কামড়ে ক্ষতস্থান, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতে পড়াইছি তাই না? পিঁপড়ার ভিতরে, পিঁপড়া হলে কি থাকে? অ্যাসিড থাকে, ওইখানে কি লাগাইতে হয়? চুন লাগাইতে হয়, রাইট? তারপরে মৌমাছির কামড়ে ক্ষতস্থানে চুন, সেম কারণ, সেম কারণ। ওকে, শ্বসন প্রক্রিয়া, এটা তোমাদের বায়োলজি বইয়ে আছে, জুন্দুরান ভাই পড়াইছে। গ্লুকোজ যদি শ্বসন হয় তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড, পানি আর এনার্জি তৈরি হবে।
অ্যান্টাসিড জাতীয় ওষুধ, ওই যে আমাদের পাকস্থলীতে থাকে HCl, অ্যান্টাসিড মানে কি অ্যান্টি অ্যাসিড, মানে গ্যাস্ট্রিকের ট্যাবলেট, ঠিক আছে, অ্যাসিডের বিপরীতে কাজ করবে, ও কি করবে ভিতরে গিয়ে প্রশমন তৈরি করে ফেলবে। অ্যান্টাসিড ট্যাবলেটে কোন ধরনের উপাদান থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই টাইপের উপাদান থাকে। এরা ভিতরের HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি, লবণ পানি তৈরি করবে। বর্ষাকালে পাকা বাড়ির ছাদে সিলিকন ডাইঅক্সাইড বালু ব্যবহার করা হয়। রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়? যেখানে দুইটা বিক্রিয়ার হার সমান, হার মানে বিক্রিয়ার গতিবেগ সমান, সম্মুখ বিক্রিয়ার গতিবেগ পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান, তাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়ার হার, মানে সাম্যাবস্থা। ওকে, তাপোৎপাদী বিক্রিয়া তাপমাত্রা পরিবর্তন অলরেডি পড়াই ফেলছি। আমরা একটা কথা মাথায় রাখবো, কি মাথায় রাখবো? তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে পিছনে আসে। তাপোৎপাদী বিক্রিয়া মানে এক্সোথার্মিক, তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে পিছনে আসে, দ্যাটস ইট। তাপহারী বিক্রিয়া তাপমাত্রার প্রভাব সেম কথা, চাপের প্রভাব সেম কথা। ও মানে আমাদের লাসাতের নীতি থেকে কিন্তু দেখো, লাসাতের নীতি থেকে সৃজনশীল আসবে। সো যেহেতু সৃজনশীল আসবে, তার মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসার চান্স কম, বাট আসলে আসতে পারে। হুনোজ ভাই, হুনোজ, রাইট? ওকে, তাহলে আমরা ওকে, তো আসেন আমরা হচ্ছে এখন লাস্ট চ্যাপ্টারটা শুরু করবো, মানে চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 এখন মানে অর্গানিক। অর্গানিক থেকে কিন্তু ভালো ভালো প্রশ্ন আসতে পারে, মানে যেগুলো হচ্ছে ঘতে আসে। মনে করেন আপনাকে বললো মিথানল থেকে ইথানল বানাও, ইথানল থেকে মিথানল বানাও, এই যে যে রূপান্তরগুলো আপনার ঘ নাম্বারে আসে, ওইরকম টাইপের কিন্তু একটা প্রশ্ন আপনাকে খ নাম্বারে দিতে পারে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে। বলতে পারে সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন প্রস্তুতি দেখাও, বুঝছেন? সো এগুলো দিতেই পারে, আপনাকে কিন্তু বিক্রিয়া করে দেখাই দিতে হবে। আসেন আমরা প্রশ্ন শুরু করি। অ্যালকেন অ্যালকিন অপেক্ষা ভালো জ্বালানি ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে একটু কনসেপ্টের ব্যাপার আছে। অ্যালকেনের দহনে তাপশক্তি বেশি পাওয়া যায়। কি বলছে এখানে দেখেন, অ্যালকেনের দহন, এইখানে কি বলছে এই যে দেখেন, অ্যালকেন অ্যালকিন অপেক্ষা ভালো জ্বালানি। অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে, তাই ভাঙতে কষ্ট, একক বন্ধন ভাঙা অনেক কষ্ট বিদ্যমান, যা ভাঙতে প্রয়োজনীয় শক্তি অ্যালকেনের শক্তি, সরি একটু ভুল বলতেছি, একটু একটু খেয়াল করেন, এখানে একটু বোঝার বিষয় আছে। মানে আপনাদের বইয়ে কি লেখা আছে আমি তো জানি না, আগে দেখেন, খেয়াল করেন। এই যে আমি আপনার এই জিনিসটা বুঝে, অর্গানিক একটু ভিন্ন কনসেপ্টের জিনিস। এই যে এটা হচ্ছে আমার হাত, রাইট? আর এটা হচ্ছে আমার কাঁধ, এই যে এটা হচ্ছে আমাদের একক বন্ধন। আর আমি যদি হাতটাকে এইভাবে করি, এটা কিন্তু আমার দ্বিবন্ধন। মনোযোগ দিয়েন, তো দেখেন একটু ভালো করে তাকান, এইটা ভাঙা কিন্তু খুব বেশি টাফ, বাট আমি কিন্তু চাইলে এটা মুভ করতে পারতেছি। এটা কি মুভ করতে পারবো ওইরকমভাবে কিন্তু মুভ করতে পারবো না। এইটা এখানে লেখা আছে, একটু ভালো করে বুঝেন কি বলছে। অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, যা ভাঙতে অ্যালকিনের দ্বিবন্ধন দ্বিবন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি অপেক্ষা কম, মানে দ্বিবন্ধন ভাঙতে কি শক্তি বেশি লাগে, তাই অ্যালকিনের দহনের চেয়ে অ্যালকেনের দহনে তাপ শক্তির পরিমাণ বেশি হয়। অ্যালকেনের দহনে তাপ শক্তির পরিমাণ কি হবে? বেশি হবে। এই জন্য অ্যালকিন অপেক্ষা অ্যালকেন হচ্ছে ভালো জ্বালানি। এই দহন দহন বিক্রিয়া কিভাবে হয়, আপনি সাথে একটা বিক্রিয়া দিয়ে দিবেন পারলে। মনে করেন আপনি এই যে মিথেন লিখবেন, মনে আছে আমরা হাইড্রোকার্বনের দহনের টেকনিক শিখাইছিলাম, CxHy x প্লাস y/4। এক সেকেন্ড, তো আসেন আমরা এখন হচ্ছে গিয়ে চ্যাপ্টার 11 শুরু করব। আমরা প্রথম প্রশ্ন চলে যাই, অল্প ভালো প্রশ্ন আছে এখানে, একটু বুঝছেন। অ্যালকেন অ্যালকিন অপেক্ষা ভালো জ্বালানি, একটু মনোযোগ দেন। অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, আর অ্যালকিন মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন, রাইট? একটু মনোযোগ দিয়েন, দেখেন এই যে আমার হাত, এটা হচ্ছে আমি চাইলেই কি করতে পারতেছি? মুভ করতে পারতেছি। বাট অ্যালকিন, অ্যালকিন মানে কি? এই যে ডাবল বন্ড, মানে এই যে এটা একটা বন্ড, আবার এটা একটা বন্ড। তো আমি কি এটা চাইলেই মুভ করতে পারতেছি? না, আমি কিন্তু এটা চাইলেই মুভ করতে পারতেছি না। পারতেছি কি না? পারতেছি না। পারতেছি? পারতেছি না। একটু বুঝেন কি বলা হয়েছে এখানে। এখানে অ্যালকেনকে ভাঙতে শক্তি কম লাগে, বাট অ্যালকিনকে ভাঙতে কি শক্তি বেশি লাগবে। এখানে বলা আছে, এটা দেখেন, অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, যা ভাঙতে প্রয়োজনীয় শক্তি অ্যালকিনের দ্বিবন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি অপেক্ষা কম, তাই অ্যালকেনরে পুরাইলে বেশি এনার্জি পাওয়া যায়। দেখেন, অ্যালকেনরে পুরাইলে বেশি এনার্জি পাওয়া যায়। অ্যালকেনকে যখন আমি পুরাবো, পুরানো মানে কি? দহন বিক্রিয়া না?
তাহলে কি এনার্জি বেশি পাবো, বুঝছেন? এনার্জি বেশি পাবো, এনার্জি বেশি পাবো। দহন বিক্রিয়ার ইকুয়েশন লেখা শিখাইছিলাম, মনে আছে? ইকুয়েশন লেখা শিখাইছিলাম, CxHy একটা যদি হাইড্রোকার্বন হয়, এটার দহন কিভাবে হবে? X + Y/4 অক্সিজেন আপনি দুইটা বিক্রিয়াও দিয়ে দিবেন, সাথে দুইটা বিক্রিয়া দিয়ে দিবেন। মনে করেন এখানে দিলেন ইথেন, তাহলে এখানে কত হবে দেখেন, 2 হচ্ছে এক্স এর ভ্যালু আর 6 হচ্ছে ওয়াই এর ভ্যালু, তাহলে এটা কত, 2 + 6/4 মানে 3.5 বা 7/2। এই যে X + Y/4 এর জায়গায় 2 বসান, 2 + 6/4, 2 + 6 আর 4 কাটাকাটি করলে 3/2, দ্যাট মিনস 3.5 মানে 7/2। এক্স কার্বন ডাইঅক্সাইড, এক্স মানে কি 2 কার্বন ডাইঅক্সাইড, আর ওয়াই মানে 6/2 মানে 3 পানি প্লাস হিট। আবার আপনি সাথে একটা ইথিনের বিক্রিয়া দিয়ে দিলেন, দেখেন এটা ইথেন, এটা ইথিন, তাহলে 2 + 4/2 মানে 4, সরি 4/4 সরি 3। দেখেন এক্স হচ্ছে 2, এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে 4, তাহলে 4/4 মানে হচ্ছে 1 আর এক্স হচ্ছে 2, 2 আর 1 3, আর এখানে হিট। বোঝা গেছে কিনা বলেন? বুঝছেন না বুঝেন নাই? আমার মনে হয় বোঝা গেছে, রাইট? ওকে। অ্যালকেন ও অ্যালকিনের মধ্যে রাসায়নিক ধর্মের পার্থক্য লেখো, এটা সুপার ইম্পর্টেন্ট, এটা কিন্তু আইসা পড়তে পারে, এগুলো কিন্তু আইসা পড়তে পারে। সো এগুলো ভালো করে পড়ে যেতে হবে। কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা সম্পৃক্ত, এটা অসম্পৃক্ত। কেন? এখানে পাই বন্ধন আছে। দ্বিবন্ধন থাকা মানে কি, একটা সিগমা আর একটা পাই। সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন ভাইয়া? দেখেন যারা সিঙ্গেল বন্ড, মাথায় রাখবেন, সিঙ্গেল বন্ড সবসময় প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অ্যালকেন সবসময় কি দিবে? প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। আর অ্যালকিন কি দিবে? সংযোজন বিক্রিয়া দিবে, মানে জুতো বিক্রিয়া দিবে। ক্লাসে পড়াইছি, ওকে? সংযোজন বা জুতো বিক্রিয়া দিবে, ওকে? সংযোজন বা জুতো বিক্রিয়া দিবে। অ্যালকেন সময় অ্যাসিড ক্ষার ও জারকের সাথে বিক্রিয়া করে না। অ্যালকিন অ্যাসিড ক্ষার ধাতু ও জারকের সাথে বিক্রিয়া করে, এটা আমরা ইন্টারে গেলে বুঝবো, এখন বুঝবো না। ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথেন তৈরি করা যায়। দেখছেন যে কোনো বিক্রিয়া কিন্তু মানে খ নাম্বারে এই সংক্ষিপ্ত প্রশ্ন এসে পড়তে পারে, বলতে পারে মিথানল থেকে ইথানল বানাও, ইথানল থেকে মিথানল বানাও, এরকম দিতে পারে। আমরা জানি ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি দেন তাহলে কি পাবো? ইথাইন আর কার্বন ডাইঅক্সাইড পাবো, সরি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবো। ফেনল অ্যালকোহল নয়, ব্যাখ্যা করো। ফেনল অ্যালকোহল নয়, ব্যাখ্যা করো। ফেনল মানে কি? ফেনল মানে এই যে দেখেন, বেনজিনকে চিনেন না? হ্যাঁ ভাই, বেনজিনকে চিনি। এইবার মাথায় কি আছে? ওইচএস। মাথায় কি আছে? ওইচএস। তাহলে ফেনল অ্যালকোহল নয়, মনোযোগ দিয়েন। তাহলে যে জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলে। অ্যালকোহলে হাইড্রোক্সিল মূলক সম্পৃক্ত বা অসম্পৃক্ত কার্বনের সাথে যুক্ত থাকে। অন্যদিকে ফেনলে হাইড্রোক্সিল গ্রুপ বিদ্যমান, যেটি একটি এই মানে অ্যারোমেটিক পার্টের সাথে যুক্ত থাকে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন চক্রে যুক্ত থাকে। ফলে অ্যালকোহল ও ফেনল একই গ্রুপ থাকা সত্ত্বেও তাদের বৈশিষ্ট্যে ভিন্নতা পাওয়া যায়। মানে অ্যালকোহল মানে কি? মনে করেন ইথানল, এরকম ইথানল, ইথানল, তো এটা কি? এটা কি আমার এই কার্বনটার সাথে যুক্ত আছে, বাট এইটা কোন কার্বনে আছে? এটা হচ্ছে এই কার্বনে আছে, এই যে এই কার্বনে আছে, মানে একটা অ্যারোমেটিকের ভিতরে আছে। সো এটা যদিও OH, এটাও OH, বাট এটা কি অ্যালকোহল হইতে পারবে? পারবে না। কেন অ্যালকোহল না? কারণ এটা অ্যারোমেটিকের সাথে যুক্ত, এটা অ্যালিফেটিকের সাথে যুক্ত। প্রোপিনকে অ্যালকিন বলা হয় কেন? এগুলো কোনো প্রশ্ন? কারণ CnH2 মেনটেন করে। অ্যালকিনের প্রধান বৈশিষ্ট্য কী কী? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, রাসায়নিকভাবে সক্রিয়, সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। এই যে দেখেন, সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে, একটা বিক্রিয়া দিয়ে দিবেন। আপনার বইয়ে আছে না হাজার হাজার বিক্রিয়া? মনে করেন আমি একটা প্রোপিনের বিক্রিয়া দিচ্ছি, এগুলো দিবেন, সংক্ষিপ্ত প্রশ্ন হোক, আপনি বিক্রিয়া লিখবেন, তাহলে দেখবেন টিচাররা ভালো বলবে। আপনার বইয়ের বিক্রিয়াটাই লিখতেছি। H2O2 থাকলে HBr দিলে কি হয়? বিয়ার শেষে বসে। এই যে দেখেন, ডাবল বন্ড ভাঙা যায়, ডাবল বন্ড কি হবে? ডাবল বন্ড ভাঙা যাবে, একটাতে H একটাতে বিয়ার। এই সংযোজন বিক্রিয়া দেখাই দিবেন, ওকে? অ্যালকিনকে অলিফিন বলা হয়। অলিফিন হচ্ছে গ্রিক শব্দ, যার অর্থ কি বলেন তো? তেল গঠনকারী, তেল গঠনকারী। প্রোপিন এক ধরনের অলিফিন, ওই যে যেহেতু প্রোপিন হচ্ছে অ্যালকিন, অ্যালকিনরা কি হয়? অলিফিন, মানে তেল গঠনকারী।
বিউটিনকে অলিফিন বলা হয়, মানে যে কোনো প্রশ্ন আসতে পারে। ইথিন এক ধরনের অলিফিন, মানে এইগুলা টাইপের আসতে পারে। এই জায়গায় যা আছে তার ভিতর থেকে আসবে। কিভাবে ইথানল থেকে ইথিন পাওয়া যায়, এই দেখেন আমরা বারবার বলছি, দেখেন আমরা বারবার বলছি, মনোযোগ দিন, আমরা বারবার একটা কথা বলছি, ইথানল মানে অ্যালকোহল, অ্যালকোহলের ভিতরে এই যে সালফিউরিক অ্যাসিড দেওয়াটা, সালফিউরিক অ্যাসিড কি ফোমের মতো কাজ করে। ফোম, ফোম কেমন করে? ফোম যেমন পানিকে কি করে, পানিকে শোষণ করে, পানি নিজের ভিতরে নিয়ে নেয়, এই অ্যালকোহলটাও পানি নিজের ভিতরে নিয়ে ইথিন বানায়। পানি যে নেয়, পানি মানে কি, এই যে ওএইচ, এই ওএইচ, ওএইচ যেই কার্বনে আছে এটাকে বলা হয় আলফা কার্বন, আলফা কার্বনের সাথের কার্বনটাকে বলা হয় বিটা কার্বন। এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন আর এই যে কার্যকরী মূলক যে ওএইচ, এই দুইটা জিনিস কি হয় বলেন তো, এই দুইটা জিনিস বাদ চলে যায়, মানে পানি হয়ে যায়। তাহলে এখানে থাকবে কি CH2 মানে ইথিন। বিক্রিয়া কিন্তু এসে পড়তে পারে। ফোম, ফোমকে কেমিস্ট্রিতে বলা হয় নিরোধক। অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয়, ওই যে সিগমা আর পাই দহন। ওকে, মানে কি ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয়। পরে দিন 5 মিনিট পরে। ইথেন অপেক্ষা, হ্যাঁ, ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয়, কারণ অ্যালকিন অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। প্রথম বন্ধনটি শক্তিশালী হলো, দ্বিতীয়টি তুলনামূলকভাবে দুর্বল। ইথিন দহন সংযোজন পলিমারকরণ খুব সহজে অংশগ্রহণ করে, অপরদিকে অ্যালকেন শুধু দহন বিক্রিয়া অংশগ্রহণ করে, তাই অ্যালকিন বেশি সক্রিয়। সেম প্রশ্ন। ওকে, তারপরে এই যে দেখেন ডিকার্বক্সিলেশন থেকেও প্রশ্ন আপনাকে দিতে পারে, বলতে পারে যে ভাইয়া বলেন সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন প্রস্তুত করো, সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন প্রস্তুত করো, এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে। তো আপনি কি করতে হবে, আপনাকে বিক্রিয়া লিখে দিয়ে আসতে হবে, CH3CH2COONA, এটা কি সোডিয়াম প্রোপানয়েড, এর সাথে যখন আমি সোডা লাইম দিব, সোডা লাইম দিলে কি হবে, এই যে কুনা নাও, এরা মিলে কি তৈরি করবে, সোডিয়াম কার্বনেট তৈরি করবে, আর এই CH3CH2 আর এই যে বাইরের যে H, এরা মিলে কি তৈরি করবে, আমার ইথেন তৈরি করবে। কি তৈরি করবে, ইথেন তৈরি করবে। যে কোনো বিক্রিয়া দিতে পারে, যে কোনো বিক্রিয়া, যে কোনো বিক্রিয়া। মনে করেন আপনাকে বললো ইথাইন থেকে ইথানেল বানাও, ইথানেল বানাও, তখন আপনি কি দিবেন, এই যে ইথাইন, এটার সাথে কি দিবেন, পানি দিবেন। ওই যে মনে আছে 2% সালফিউরিক, 20% মার্কিউরিক, সাথে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কি হয়ে যাবে, এটা ইথানেল হয়ে যাবে। সো যে কোনো বিক্রিয়া আপনাকে দিতে পারে এই সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরেও। সো আপনাকে বিক্রিয়া ভালো করে পড়তে হবে, স্কিপ করা যাবে না। আপনি কোন জায়গা থেকে পড়বেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে অর্গানিকের সিকিউ ক্লাসটা কমপ্লিট করেন। অর্গানিকের সিকিউ ক্লাস কই পাবেন, এই যে দেখেন, এই যে দেখেন অর্গানিকের সিকিউ ক্লাস, এই যে এই জায়গায় আসবেন, দেখেন এই যে আমাদের যে সিকিউ ক্লাসটা আছে, এই যে আমাদের সিকিউ ক্লাস, এই যে দেখেন ভাইয়া একদম ধরে ধরে, একদম ধরে ধরে পড়াইছি ভাইয়া, দেখেন এই দেখেন একদম ধরে ধরে ভাইয়া, একদম প্রথম থেকে, মানে এই যে এই জায়গাটা থেকে, এই যে দেখেন 10 ঘন্টা 35 মিনিট থেকে, এই যে আপনি প্রায় 2 ঘন্টার লেকচার পাবেন এখানে, প্রায় 2 ঘন্টা। এই 2টা ঘন্টা পড়েন, সারা বছর পড়েন না, এই 2টা ঘন্টা পড়েন, তাহলে আপনার অর্গানিক থেকে অ্যান্সার করার কনফিডেন্স বৃদ্ধি পাবে। কথা বোঝা গেছে? সো SSC 26 ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদেরকে এই 3টা দিন ভাইয়া সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি সার্ভিস দেওয়ার, MCQ SQ CQ সব ভাইয়া করাই দিলাম। যদি আপনাদের আমার পড়া পছন্দ হয়ে থাকে, সিম্পল কথা, আপনি আমার পড়া যদি পছন্দ না করেন, আমার পড়া পছন্দ না করলে তো আর আপনি 28 ব্যাচে ভর্তি হবেন না, হবেন না। সো যদি আমার পড়া আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি 28 ব্যাচে ভর্তি হবেন। আর আমি কখনোই কিন্তু SSC পড়াই নাই, আপনারাই আমার SSCতে সবচেয়ে বেশি ক্লাস পাইছেন আলহামদুলিল্লাহ। মানে SSC 25, মানে যারা বর্তমানে ফার্স্ট ইয়ার শেষ করতেছে 27 ব্যাচ, HSC 27 ব্যাচ, আপনার হচ্ছে HSC 28 ব্যাচ, তারা আমার থেকে একটা ক্লাস পাইছে বা 2টা ক্লাস পাইছে। আপনারা আমার থেকে FRPBতে সার্ভিস পাইছেন আলহামদুলিল্লাহ, MCQ থামদা সিরিজে সার্ভিস পাইছেন আলহামদুলিল্লাহ। SSC 26-এর যে ফাইনাল শটেও আমি একটা বড় ভূমিকা রাখার চেষ্টা করছি আপনাদের জন্য। সো ভাইয়ার বকাবকিতে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা প্রার্থী ভাইয়া। আপনাদের জন্য মন খুলে অনেক অনেক বেশি দোয়া থাকলো, অনেক অনেক বেশি আপনাদের জন্য মন থেকে ভালোবাসা থাকলো। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ, আমরা কেমিস্ট্রি পরীক্ষা ভালো করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।